ইলেকট্রোলাইটিক সেলে কিভাবে ইলেকট্রোলাইসিস ঘটে এটা যদি তুমি ভালোভাবে বুঝে থাকো, তো আজকের ফার্স্ট টপিকটা তোমার জন্য খুব ইজি হবে। তো আজকে আমাদের ফার্স্ট টপিক হচ্ছে অ্যাপ্লিকেশন অফ ইলেকট্রোলাইসিস বা তড়িৎ বিশ্লেষণের ব্যবহার। তো এখানে আমরা দেখব যে কিভাবে ইলেকট্রোলাইসিসের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের রিয়েল লাইফ প্রবলেম সলভ করে থাকি। তো ওই সকল রিয়েল লাইফ প্রবলেম দেখার আগে আমাদেরকে ইলেকট্রোলাইসিসের একটা ছোট্ট বেসিক শিখতে হবে। সেই বেসিকটা কি? দেখো, আগের ক্লাসে ইলেকট্রোলাইটিক সেলে আমরা কি শিখছিলাম যে ইলেকট্রোলাইটিক সেলে একটা কন্টেইনার থাকবে বা পাত্র থাকবে, সেখানে থাকবে দুইটা তড়িৎদ্বার বা ইলেকট্রোড, এবং তারা একটা ব্যাটারি দিয়ে কানেক্টেড থাকবে, এবং এখানে কি থাকবে, কন্টেইনারের মধ্যে থাকবে হচ্ছে ইলেকট্রোলাইট বা তড়িৎ বিশ্লেষ্য, তাই না? এবং আমরা নর্মালি ধরে নিতাম যে এই যে ইলেকট্রোলাইট এটা ছিল আমাদের প্লাটিনাম বা গ্রাফাইট, যে কোনো কিছু হতে পারে। এবং ধরে নাও আমাদের যে এখানে ইলেকট্রোলাইটটা দিলাম বা তড়িৎ বিশ্লেষ্য দিলাম, সেটা হচ্ছে নিকেল নাইট্রেট, NiNO3 নিকেল নাইট্রেট। তো এই নিকেল নাইট্রেট ধরে আরো একটু সিম্পলিফাইড জন্য ধরে নিতেছি এটা অ্যাকুয়াস না, এটা হচ্ছে মোল্টেন বা গলিত। তাই আমাদের যে লিকুইড, এই লিকুইডের মধ্যে কি শুধুমাত্র নিকেল 2+ থাকবে এবং NO3- থাকবে, তাই না? তো এরকম কেসে আমরা কি দেখতাম যে আমাদের সলিউশনে থাকা যে আয়নগুলো, তারাই কি ঘটায়, আমাদের অক্সিডেশন এবং রিডাকশন ঘটায়, জারণ বা বিজারণ ঘটায়, তাই না? অ্যানোডের মধ্যে ঘটে কি, জারণ বা অক্সিডেশন, ক্যাথোডের মধ্যে ঘটে বিজারণ বা রিডাকশন। তো এখানে এই সকল কেসে অ্যানোডের রিয়াকশনটা কি হবে? অ্যানোড রিয়াকশন সেটা কি, অ্যানোডে কে যায়, নাইট্রেট। তো এখানে দুইটা নাইট্রেট আয়ন দুইটা ইলেকট্রন ছেড়ে দুটো নাইট্রোজেন ট্রাইঅক্সাইড তৈরি করে। আর অন্যদিকে ক্যাথোডে আমাদের একটা নিকেল আয়ন সেই দুটো ইলেকট্রন গ্রহণ করে, সে জাস্ট নিকেল কি দেয়, এলিমেন্টটা দিয়ে দেয় আমাদেরকে, তাই না? এবং আমরা যদি টোটাল সেল রিয়েকশন বা মোট কোষ বিক্রিয়া লিখতে যাই, তখন আমরা কি লিখি, নিকেল 2+ প্লাস 2 নাইট্রেট, সেখান থেকে আসে কি নিকেল এবং নাইট্রোজেন ট্রাইঅক্সাইড। এটা ছিল কি আমাদের আগের ক্লাসের মেইন পড়া, বা আমরা আগের ক্লাসে এগুলোই দেখছিলাম। তো এখানে খেয়াল করে দেখো, আমাদের যে ইলেকট্রোড সেটা কি, প্লাটিনাম, এবং আমাদের যে ইলেকট্রোলাইট সেটা কি, নিকেল নাইট্রেট। তো এখানের মধ্যে এই ইলেকট্রোড এবং ইলেকট্রোলাইট, তড়িৎদ্বার এবং আমাদের যে তড়িৎ বিশ্লেষ্য, এদের মধ্যে কোনো ধরনের কিন্তু সিমিলার এলিমেন্ট নেই, তাই না? আমাদের প্ল্যাটিনাম এবং নিকেল নাইট্রেট, নিকেল এবং নাইট্রোজেন অক্সিজেন, এটা কিন্তু টোটালি ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস। তাই এখানে এরকম জিনিস ঘটে। কিন্তু আমি যদি এমন একটা ইলেকট্রোড নিই বা এমন একটা তড়িৎ বিশ্লেষ্য নিই বা ইলেকট্রোলাইট নিই, যেখানে ইলেকট্রোড এবং ইলেকট্রোলাইটের মধ্যে সেম টাইপের এলিমেন্ট থাকে, তখন একটু ডিফারেন্ট জিনিস ঘটে। যেমন এই আগেরই কন্টেইনারটা নিলাম, ইলেকট্রোড নিলাম, দুটো ইলেকট্রোড ব্যাটারি এখানে কানেক্ট করে দিলাম। ইলেকট্রোলাইট আমি ধরে নিতেছি আগেটা নিয়ে নিতেছি, নিকেল 2+ নিই, নাইট্রেট আয়ন দিলাম, মানে নিকেল নাইট্রেট মল্টেনটাই নিছি আমি। কিন্তু এবার আমি ইলেকট্রোডে প্লাটিনামের জায়গায় আমি দিয়ে রাখছি নিকেল, প্লাটিনামের জায়গায় আমি কি দিলাম, নিকেল দিলাম। তো খেয়াল করে দেখো, এখন আমাদের ইলেকট্রোড এবং ইলেকট্রোলাইট, তড়িৎদ্বার এবং তড়িৎ বিশ্লেষের মধ্যে কিন্তু একটা সিমিলার আয়ন আছে, সেটা কি, নিকেল। এরকম যদি দেখা যায় যে আমাদের ইলেকট্রোড এবং ইলেকট্রোলাইট, তড়িৎদ্বার এবং তড়িৎ বিশ্লেষের মধ্যে সিমিলার আয়ন আছে, এই অবস্থায় দেখা যায় কি, আমাদের অ্যানোড যেটা, সে নিজে থেকে অক্সিডেশন ঘটানো শুরু করে, সে নিজে থেকে অক্সিডেশন বা জারণ বিক্রিয়া ঘটায়, নট ইলেকট্রোলাইটে থাকা আয়নগুলা ঘটায়। আশা করি বুঝতে পারছো। তো এখানে আসলে কি হয়, তো এই অ্যানোড অক্সিডেশন ঘটায় বলতে আসলে কি বোঝাচ্ছে, অ্যানোড অক্সিডেশন ঘটায় বলতে বোঝায় যে আমাদের যে ইলেকট্রোডটা আছে, নিকেলের ইলেকট্রোড, এটার ভিতরে তো নিকেল আছে, তাই না? তো দেখা যায় কি,
এই ইলেকট্রোডে থাকা নিকেল গুলো নিজে থেকে অক্সিডেশন ঘটায় বা নিজে থেকে ইলেকট্রন ছেড়ে দিয়ে তারা কি করে আমাদের এই সলিউশনের মধ্যে চলে আসে। যেমন এই যে এখানে আছে নিকেল, তো এই অ্যানোডটা যদি এখন নিজে থেকে অক্সিডেশন ঘটাতে চায়, সে কি করবে, এখানকার নিকেল গুলো তারা দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে নিকেল 2+ হিসেবে আমাদের সলিউশনে চলে আসবে, এবং যে এই দুটা ইলেকট্রন ছেড়ে দিল সেটা এরকম ওয়ার হয়ে ক্যাথোডে চলে যাবে। আশা করি বুঝতে পারছো। তো খেয়াল করে দেখো, এই সকল কেসে আমাদের এখন এখানে কি ঘটবে, অ্যানোডে আসলে রিয়েকশনটা কি হবে, অ্যানোডের নিজের থাকা নিকেল যেটা, সে দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে নিকেল 2+ হয়ে যাবে। আর অন্যদিকে যে ইলেকট্রনটা আসলো, মনে করি ক্যাথোডে এসে জমা হলো, একে রিসিভ করার জন্য এই যে আমাদের যে নিকেলটা বের হয়ে গেছিল, সে নিজেই যাবে, নিজে গিয়েই এই ক্যাথোডের মধ্যে সে দুটো ইলেকট্রন গ্রহণ করে ফেলবে, এবং গ্রহণ করে সে নিকেল হিসেবে ক্যাথোডের সাথে যুক্ত হয়ে যাবে। তো সে এই নিকেল 2+টাই সেই দুই ইলেকট্রনটা গ্রহণ করবে, গ্রহণ করে আমাদের নিকেল তৈরি করবে। তো খেয়াল করে দেখো, আগের কেসে আমাদের নাইট্রেট আয়ন বা ইলেকট্রোলাইটে বা তড়িৎ বিশ্লেষ্যে থাকা আয়নগুলো বিক্রিয়া করত, কিন্তু এখন যখন দেখা গেছে যে আমাদের অ্যানোড, স্পেশালি অ্যানোড আর কি, অ্যানোড এবং ইলেকট্রোলাইটের মধ্যে একটা সিমিলার আয়ন আছে, তো দেখা যায় কি এই আমাদের যে ইলেকট্রোডটা সে নিজে থেকে নিজেরই অক্সিডেশন ঘটায়, বা নিজেরই যে আয়ন গুলো আছে বা অ্যাটম গুলো আছে, সেই অ্যাটম গুলো কি করে নিজে থেকে ইলেকট্রন ছেড়ে দিয়ে সলিউশনে চলে আসে। যেমনটা এখানে দেখা গেছে যে আমার এই অ্যানোডের নিকেল যেটা, মানে আমার যেহেতু এই অ্যানোডটা নিকেল দিয়ে তৈরি, তো এটার মধ্যে থাকা যে নিকেল অ্যাটম গুলো তারা কি করে নিজেদের থেকে দুইটা করে ইলেকট্রন ছেড়ে দিয়ে সলিউশনে চলে আসে। তারপর যে ইলেকট্রনটা সে ছেড়ে দিছিল, সেই সেম ইলেকট্রনটাকে সে গ্রহণ করার জন্য সে কি করে, ক্যাথোডে চলে যায়। ক্যাথোডে চলে গিয়ে ওই ইলেকট্রনটা রিসিভ করার মাধ্যমে ওই ক্যাথোডে নিকেল হিসেবে সে যুক্ত হয়ে যায়। তো খেয়াল করে দেখো, এই পুরো ঘটনার মধ্যে আমাদের ইলেকট্রোলাইট বা তড়িৎ বিশ্লেষ্যে থাকা যে আয়নগুলো ছিল, তারা কিন্তু কোনো ধরনের ভূমিকা পালন করেনি বা কোনো ধরনের কিন্তু রোল পালন করে নাই, রোল প্লে করে নাই, তাই না? তো এটা হচ্ছিল আমাদের স্পেশাল যে কনসেপ্টটা। যদি দেখো যে আমাদের অ্যানোড এবং ইলেকট্রোলাইটের মধ্যে কোনো ধরনের সিমিলার আয়ন নেই, তাহলে কি করবা, জাস্ট সলিউশনের মধ্যে থাকা যে আয়নগুলো আছে তাদেরকে দিয়ে তুমি কি করবা, অক্সিডেশন এবং রিডাকশন ঘটাবা। কিন্তু তুমি যদি দেখো যে আমাদের যে অ্যানোডটা, তার মধ্যে এবং ইলেকট্রোলাইট বা তড়িৎ বিশ্লেষের মধ্যে একটা সিমিলার আয়ন আছে, তখন কি দেখা যাবে যে আমাদের যে ইলেকট্রোলাইটের যে আয়নগুলো আছে তারা আর কোনো রিয়েকশন ঘটাবে না, বরং আমাদের অ্যানোডের মধ্যে থাকা যে অ্যাটম গুলো আছে তারাই অক্সিডেশন ঘটাবে, আবার তারাই ক্যাথোডে গিয়ে কি করবে, রিডাকশন ঘটাবে। আশা করি এটা বুঝতে পারছো। তো একটা কনসেপ্ট জেনে রাখো, সেটা হচ্ছে মানে বোঝার সুবিধার জন্য, যখনই কোনো কিছু এলিমেন্ট অবস্থায় থাকবে তখন সে ইলেকট্রোড বা তড়িৎদ্বারের সাথে যুক্ত হতে থাকবে, এলিমেন্ট বা মৌল অবস্থায়। কিন্তু কোনো কিছু যদি আয়ন অবস্থা থাকে তাহলে সে সলিউশনে থাকবে বা দ্রবণে থাকবে। যেমনটা দেখা গেছে এখানে, নিকেল 2+ যখন ছিল তখন সে সলিউশনে ছিল, কিন্তু যখনই সে দুটো ইলেকট্রন গ্রহণ করে ফেলছে, গ্রহণ করার কারণে সে হয়ে গেছে নিকেল বা একটা এলিমেন্ট বা মৌল হয়ে গেছে, তো সে আর সলিউশনে না থেকে সে কি করলো, ক্যাথোডের গায়ে লেগে গেছে। আশা করি এটা বুঝতে পারছো। তো আরেকটা জিনিস শোনো, সেটা হচ্ছে এখানে প্রথম যে কনসেপ্টটা, এখানে আমাদের যে নাইট্রেট আয়ন, এই অ্যানোডের মধ্যে নাইট্রেট আয়ন দুটো ইলেকট্রন ছাড়ার মাধ্যমে সে কি হয়ে গেছে, একটা কম্পাউন্ড বা একটা এলিমেন্ট বা যে কোনো কিছু হয়ে গেছে, আয়ন নাই। তো সে যেহেতু আয়ন নাই, সে কি করবে, অ্যানোডের গায়ে কি লেগে যাবে, তাই না, যেটা আমি মাত্র বললাম। আর অন্যদিকে যে ক্যাথোডটা, ক্যাথোডের মধ্যে নিকেলও কিন্তু নিকেল 2+ দুইটা ইলেকট্রন গ্রহণ করে সে নিকেল হয়ে গেছে, তো সেও কিন্তু এখন কি ক্যাথোডের গায়ে লেগে যাবে। তো এই নর্মাল কেসে যদি আমরা দেখতেছি কি, আমাদের দুটা ইলেকট্রোডই কিন্তু কি হয়ে যাবে, মোটা হতে থাকবে আস্তে আস্তে, তাই না? কারণ তাদের উপরে অন্য একটা এলিমেন্ট বা অন্য একটা কম্পাউন্ডের কি লেয়ার তৈরি হচ্ছে। অন্যদিকে কেস 2 তে আমরা দেখতেছি কি, আমাদের অ্যানোডটা উল্টে ভেঙে যাচ্ছে,
অ্যানোডের যে অ্যাটম গুলো তারা ইলেকট্রন ছেড়ে দিয়ে সলিউশনে চলে আসতেছে। তো আমাদের এই অ্যানোডটা কিন্তু দেখবো কি আস্তে আস্তে চিকন হতে দেখবো আমরা। কিন্তু আমাদের যে ক্যাথোডটা, এই ক্যাথোডের মধ্যে কিন্তু আমাদের এই নিকেল গুলো কিন্তু এখন কি লেগে যাবে। তো ক্যাথোডটা কি হবে আস্তে আস্তে মোটা হতে থাকবে। আশা করি বুঝতে পারছেন যে কখন চিকন হয় এবং কখন মোটা হয়। তো এই ছিল আমাদের বেসিক। তো এই বেসিকের পরে এখন আমরা দেখবো হচ্ছিল রিয়েল লাইফ এক্সাম্পল গুলো দেখবো বা রিয়েল লাইফ প্রবলেম গুলো দেখবো। তো আমাদের প্রথম রিয়েল লাইফ প্রবলেম হচ্ছে পিউরিফিকেশন অফ মেটাল বা ধাতু বিশুদ্ধীকরণ। তো এটা বলতে কি বোঝায়? এখানে মেইনলি আমরা করি কি, নর্মালি আমাদের প্রকৃতিতে বা নেচারে যে মেটাল গুলো পাই, সেই মেটাল গুলো সবসময় পিওর থাকে না। ওই মেটাল গুলোর মধ্যে প্রায় সময় দেখা যায় কি আমাদের ইমপিউরিটি থাকে বা ভেজাল জিনিসপাতি থাকে। যেমনটা তোমরা যদি তোমাদের মনে থাকে কিনা, সেটা হচ্ছে চ্যাপ্টার 6-এ তোমাদের চুনা পাথর বা লাইমস্টোনের একটা ম্যাথ ছিল, যেখানে কিন্তু আমরা পিউরিটি বের করতাম যে ওই লাইমস্টোনটা কত বেশি পিওর বা ওই লাইমস্টোনের মধ্যে আসলে কত বেশি ক্যালসিয়াম কার্বনেট আছে। তো এইটা হচ্ছে ওটা কিন্তু একটা রিয়েল লাইফ কিন্তু সিনারিও ছিল। তো এই সেম জিনিসটা না সকল ধরনের নেচার মানে কি বলে নেচারালি পাওয়া সকল ধরনের মেটালের ক্ষেত্রে এটা প্রযোজ্য বা অ্যাপ্লিকেবল। যে নেচারে আমরা যে মেটালটাই পাই না কেন, সেটা সবসময় পিওর থাকবে না, ওটার সাথে কোনো না কোনো কিছু ভেজাল যুক্ত থাকবে। তো ওই ভেজালটাকে বের করে কিভাবে ওটাকে পিওর বা পিওর মেটালটা পাওয়া যাবে, এটার জন্য আমরা মেইনলি ইলেকট্রোলাইসিস বা তড়িৎ বিশ্লেষণের সাহায্য নিই। তো এই পিউরিফিকেশনটা আমরা কিভাবে করি? একদম সিমিলার জিনিস। আমরা আগে যে কিছুক্ষণ আগে যে বেসিকটা দেখলাম, আমরা ফার্স্ট অফ অল একটা কন্টেইনার নিব। এই কন্টেইনারে অবশ্যই কি দুটো ইলেকট্রোড থাকবে এবং ওদেরকে আমরা ব্যাটারি দিয়ে কানেক্ট করব এবং এখানে কি থাকবে অবশ্যই ইলেকট্রোলাইট থাকবে। এখন এখানে জেনে রাখো, আমরা অ্যানোড হিসেবে আমরা ইমপিউর ওই মেটালটাকে ইউজ করব। ইমপিউর মেটাল বা অপরিশুদ্ধ ধাতুকে ইউজ করব। তো ফর এক্সাম্পল ধরে নাও আমরা এই যে অ্যানোডটা, এই অ্যানোডে আমরা ইউজ করতেছি হচ্ছে ইমপিউর নিকেল। ইমপিউর নিকেল এবং এখানের মধ্যে এই যে ক্যাথোডের মধ্যে নিকেল ইউজ করতে পারো, যেখানে কিছু ইউজ করতে পারো, নর্মালি নিকেল ইউজ করলাম, কোনো সমস্যা হবে না। এবং আমরা এখানে কি দিব, আমরা ওই কেস টু এর মতো করবো। আমরা এখানে যে অ্যানোডে যে জিনিসটা দিছি, ক্যাথোডে সেই সেম জিনিসটা দিব এবং আমাদের ইলেকট্রোলাইটের মধ্যে আমরা কি করব, আমরা ওই নিকেলেরই একটা কম্পাউন্ড ইউজ করব। তো এখানে মনে করো আমি ইউজ করলাম নিকেল সালফেট। তো আমি এখানে ইউজ করলাম মনে করো নিকেল সালফেট। তো নিকেল সালফেট যেহেতু ইউজ করতেছি, তো আমাদের এখানে আয়ন কি কি থাকবে, নিকেল 2+ এবং সালফেট 2-। আমি এখানে ধরে নিতেছি এটা হচ্ছে মল্টেন। তো দেখো আমাদের এখানে যেহেতু ইলেকট্রোলাইট এবং অ্যানোডের মধ্যে বা তড়িৎ বিশ্লেষ্য এবং অ্যানোডের মধ্যে যেটা একটা সিমিলার আয়ন আছে, তা আমরা এখানে কি দেখবো, আমাদের অ্যানোড নিজে থেকে কি করবে, রিয়েকশন ঘটাবে, তাই না? অ্যানোডে এখানে রিয়েকশন কি হবে, অ্যানোডে আমরা দেখবো যে আমাদের নিকেল যেটা আছে মানে আমাদের এই এলিমেন্ট সরি এই ইলেকট্রোডটা যে এলিমেন্ট দিয়ে তৈরি, মেইনলি যে এলিমেন্ট দিয়ে তৈরি সেটা হচ্ছে কি নিকেল। তো ওই নিকেলটা কি করবে, দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে সে নিকেল হয়ে যাবে, নিকেল 2+ হয়ে যাবে। তাহলে এখানে কি হবে, আমাদের এখানে নিকেল 2+ আয়ন পেলাম। তারপর যে ইলেকট্রনটা গেল ক্যাথোডের মধ্যে, সেটাকে আবার কে রিসিভ করবে, এই নিকেল 2+টাই রিসিভ করবে। তো ক্যাথোডে আমাদের কি ঘটবে, নিকেল 2+ প্লাস 2 ইলেকট্রন, সেখান থেকে আমরা কি পাই, নিকেল পাবো। এবং এই নিকেলটাই আমাদের কি ক্যাথোডের গায়ে লেয়ার হিসেবে জমা পড়বে। তো খেয়াল করে দেখো আমাদের যে অ্যানোডটা ছিল, ওই অ্যানোডের মধ্যে নিকেল বাদেও আর অন্যান্য জিনিসপাতি ছিল। আমাদের পিউরিফিকেশনের কাজ কি ছিল, যে এই নিকেলকে এই ভেজালগুলো থেকে আলাদা করা। তো আমাদের এই যে ইলেকট্রোলাইসিস, এই ইলেকট্রোলাইসিসের কারণে শুধুমাত্র নিকেলই কিন্তু অক্সিডেশন এবং রিডাকশন ঘটায়। এবং এই অক্সিডেশন এবং রিডাকশনের কারণে সে কি করে, আমাদের এই বিশুদ্ধ নিকেলগুলো এই ক্যাথোডের গায়ে কিন্তু জমা হচ্ছে। তো একটা সময় দেখা যাবে কি আমাদের এই যে অ্যানোডটা ছিল, এই অ্যানোডটা কিন্তু আস্তে আস্তে চিকন হতে থাকবে
এবং চিকন হতে হতে একসময় দেখা যাবে কি এই অ্যানোডের মধ্যে আর কোনো নিকেলই থাকবে না, এবং সকল ধরনের নিকেল আমাদের এই ক্যাথোডের গায়ে জমা হয়ে যাবে। তারপর আমরা কি করব, এখান থেকে জাস্ট এই ক্যাথোডের শরীর থেকে বা বডি থেকে আমরা কি করবো, এই ক্যাথোড আমাদের যে নিকেলটা আছে বা পিওর নিকেল সেটাকে আমরা কি করবো, জাস্ট কালেক্ট করব। তো এটার মাধ্যমে কিন্তু আমরা চাইলেই যে কোনো একটা মেটালকে কি করতে পারি, পিউরিফাই করতে পারি। আশা করি এটা বুঝতে পারছো। তো এই ছিল আমাদের পিউরিফিকেশন অফ মেটাল। তো আমাদের পরের এক্সাম্পল হচ্ছে ইলেকট্রোপ্লেটিং, এবং এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এই ইলেকট্রোপ্লেটিং জিনিসটা কি? ইলেকট্রোপ্লেটিং বলতে বোঝায়, মনে করো এক্সাম্পলই দিই, সেটা হচ্ছে তোমরা তো দেখছো যে বিভিন্ন ধরনের গাড়িকে রং করা হয়, গোল্ড কালার, ব্ল্যাক কালার, বিভিন্ন কালার করা হয়। তো এই যে কালারিং করতেছি আমরা, এই কালারিংটা যদি আমরা ইলেকট্রিসিটির সাহায্যে করে থাকি, আমরা যদি ইলেকট্রিসিটির সাহায্যে এই কালারের যে পেইন্টের লেয়ারটা যদি দিই বা পেইন্টের লেয়ার দিই, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে ইলেকট্রোপ্লেটিং। আশা করি বুঝতে পারছো ইলেকট্রোপ্লেটিং জিনিসটা কি। তো এই ইলেকট্রোপ্লেটিংটা কেন দরকার? মনে করো এটা হচ্ছে আমাদের আয়রনের একটা রড। তো আয়রন যেহেতু খুবই একটা রিয়েক্টিভ এলিমেন্ট, তাই এটাকে যদি আমি বাতাসে রাখি, তো বাতাসের বিভিন্ন মলিকিউল এবং বাতাসের যে পানি আছে, জলীয় বাষ্প, ভেপার, সেটার সাথে সে কিন্তু রিয়েকশন ঘটানোর কারণে সে কিন্তু কি হয়ে যাবে, আমাদের রাস্ট বা মরিচা তৈরি করবে, তাই না? এবং রাস্ট আর মরিচা যদি তৈরি হয়, তাহলে আমাদের দেখা যাবে কি, আমাদের এই আয়রনের রডটা কি হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে। তো এই ড্যামেজটা যদি আমি কি বলে আটকাতে চাই বা প্রিভেন্ট করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, আমরা অবশ্যই এই রডের উপরে লেস রিয়েক্টিভ একটা এলিমেন্টের লেয়ার দিয়ে দিব। যদি লেস রিয়েক্টিভ কোন একটা এলিমেন্টের লেয়ার যদি আমি দিয়ে দিই, তাহলে দেখা যাবে কি, আমাদের এই যে লেয়ারটা সেটা কিন্তু বাতাসের সাথে কোনো ধরনের রিয়েকশন ঘটাবে না, যার ফলে আমাদের রডটা কিন্তু কি হয়ে যাবে, সেফ থাকবে, তাই না? তো এই যে একটা হাই রিয়েক্টিভ এলিমেন্টের উপর লেস রিয়েক্টিভ এলিমেন্ট যে দিলাম আমরা বা লেয়ার দিলাম, এটা যদি আমরা ইলেকট্রিসিটির সাহায্যে বা ইলেকট্রোলাইসিসের সাহায্যে দিই, তাহলে এটাই হচ্ছে কি আমাদের ইলেকট্রোপ্লেটিং। আর আমরা ইলেকট্রোপ্লেটিংটা কেন করি? টু প্রিজার্ভ দ্য লেয়ার অফ হাইলি রিয়েক্টিভ এলিমেন্ট। অধিক সক্রিয় কোনো ধাতুর লেয়ার বা অধিক সক্রিয় ধাতুর প্রলেপকে বাঁচানোর জন্য বা অধিক সক্রিয় কোনো ধাতুকে বাঁচানোর জন্য বা রক্ষা করার জন্য আমরা কি করব, এই ইলেকট্রোপ্লেটিংটা করব। আশা করি এটা বুঝতে পারছো। তো এই ইলেকট্রোপ্লেটিংটা কিভাবে করব? তো এটার অ্যান্সার হচ্ছে, এটা কিন্তু খুবই ইজি। তোমরা যদি আগের যে পিউরিফিকেশনটা এটা যদি খেয়াল করে দেখো, আমরা কি করলাম, অ্যানোড অ্যানোডের যে এলিমেন্ট গুলো ছিল তাদেরকে ইউজ করে আমরা কিন্তু ক্যাথোডের উপর কিন্তু একটা লেয়ার তৈরি করছি, তাই না? ক্যাথোডের উপর আমরা কি করছি, একটা লেয়ার তৈরি করছি। তো এই সেম জিনিসটাই কিন্তু আমরা চাইলে ইলেকট্রোপ্লেটিং করতে পারি। আমরা অ্যানোডের মধ্যে রাখবো হচ্ছে এমন একটা এলিমেন্ট রাখবো যার লেয়ারটা আমরা দিতে চাই, আর ক্যাথোডের মধ্যে রাখবো হচ্ছে ওই হাইলি রিয়েক্টিভ এলিমেন্ট বা অধিক সক্রিয় জিনিসটা রাখবো। তাহলে কি হবে, আমাদের যে অ্যানোডটা আছে ওই অ্যানোডটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে অ্যানোডের যে এলিমেন্ট গুলো তারা ক্যাথোডের উপরে বা ওই হাইলি রিয়েক্টিভ এলিমেন্টের উপর কি হবে, লেয়ার হিসেবে জমা পড়বে। আর এর মাধ্যমে কিন্তু আমাদের ইলেকট্রোপ্লেটিংটা হয়ে যাবে কিন্তু। তো এটার জন্য আমরা কি করব, আমরা দিলাম মনে করো এই যে একটা কন্টেইনার, একটা ইলেকট্রোড, একটা ইলেকট্রোড বা তড়িৎদ্বার, তারপর ব্যাটারি দিলাম। ধরো আমরা যে হাইলি রিয়েক্টিভ এলিমেন্টের উপর এই লেয়ারটা দিতে চাই, সেটা হচ্ছে হলো আমাদের এই আয়রন। আর যার লেয়ার দিতে চাই সেটা হচ্ছে নিকেল। নিকেল কিন্তু খুবই লেস রিয়েক্টিভ, নিকেল হচ্ছে খুবই লেস রিয়েক্টিভ একটা এলিমেন্ট। তো এখানে আমরা এখন কি দেবো, ইলেকট্রোলাইট দিব। তো আমরা যদি চাই এই অ্যানোডটা ভাঙুক এবং লেয়ারটা তৈরি হোক, তাহলে আমাদেরকে অবশ্যই কি নিকেলের সাথে রিলেটেড একটা কি কম্পাউন্ড দিতে হবে। তাই আমরা এখানে কি দেবো, নিকেল সালফেট দেবো, নিকেল সালফেট। তো এই নিকেল সালফেট দেওয়ার কারণে আমরা যদি এখন ব্যাটারি মনে করে কি বলে চালু করি, তাহলে দেখা যাবে কি আমাদের অ্যানোডে কি ঘটবে, অক্সিডেশন ঘটবে। তো অক্সিডেশনে কি হয়, এই নিকেল যেটা সেটা দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে নিকেল 2+ হয়। তারপর আমাদের ক্যাথোড যেটা, ক্যাথোড ওইখানে আমাদের নিকেল যে 2+টা সেটা সেই দুইটা ইলেকট্রন গ্রহণ করে নিকেল হিসেবে
আমাদের কি তৈরি করে, একটা লেয়ার তৈরি করবে আস্তে আস্তে, এবং এই লেয়ারটাই আমাদের কি করবে, এই আয়রনটাকে প্রোটেক্ট করবে। তো এইভাবে আমরা চাইলে ইলেকট্রোপ্লেটিং করতে পারি। এই ইলেকট্রোপ্লেটিং এর একটা এক্সাম্পল হচ্ছে হলো লোহার যে চামচ, ওই চামচের উপর সিলভারের কোনো কোটিং করা বা গোল্ডের কোটিং। সোনার চামচ দেখছো না? তো ওই সোনার চামচে আমি যদি মনে করো এই যে আমাদের যে ইয়াটা আছে ক্যাথোড, এই ক্যাথোডে যদি আমি এখন একটা যদি চামচ দিই, দাও, এই যে আমি একটা চামচ দিলাম, লোহার চামচ, আর এখানে আমি যদি গোল্ড দিই, এই যে গোল্ড, তাইলে এখানে আমাদের কি ঘটবে, আমাদের অ্যানোড হবে কি, এই গোল্ডটা কি ইলেকট্রন ছেড়ে দিবে, এবং আমাদের ক্যাথোডে কি হবে, ওই যে ইলেকট্রন যে ছেড়ে দিল আমাদের গোল্ড, ওই গোল্ডের আয়নটা কি করবে, ইলেকট্রনটা গ্রহণ করে সে কি করবে, এটার মধ্যে একটা সোনার প্রলেপ দিবে। ধরো একটা সোনার প্রলেপ দিই, এই যে সোনার একটা প্রলেপ বা সোনার একটা কি লেয়ার দিয়ে দিবে। তো এভাবেই আমরা চাইলে কি করতে পারি, ইলেকট্রোপ্লেটিং করতে পারি। আশা করি বুঝতে পারছো। তো আমাদের পরের যে ইয়াটা, ও বাই দ্য ওয়ে, যে ডেফিনিশনটা দেয়া আছে, এই ডেফিনিশনটা তোমরা লিখে নিও। ডেফিনিশনটা হচ্ছে depositing a thin layer of less reactive element on layer of highly reactive elements by electrolysis is called electroplating. তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে একটি অধিক সক্রিয় ধাতুর উপর কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়ার প্রক্রিয়াকে ইলেকট্রোপ্লেটিং বলে। আশা করি ডেফিনিশনটা বুঝতে পারছো। এই পুরো জিনিসটাই কিছুক্ষণ আগে আমি তোমাদেরকে বুঝিয়ে দিছি। তো আমরা আমাদের নেক্সট টপিকে যাই। ওকে, আমাদের নেক্সট রিয়েল লাইফ প্রবলেম, এক্সট্রাকশন অফ মেটাল বা ধাতু নিষ্কাশন। তো এই এক্সট্রাকশন অফ মেটাল বা ধাতুর যে নিষ্কাশন, সেটা হচ্ছে কি, আমরা তো কি জানি নেচারের মধ্যে বিভিন্ন ধরনের ওর পাওয়া যায় বা আকরিক, তাই না? এবং এই ওর বা আকরিকের থেকে আমরা বিভিন্ন ধরনের দামি দামি মেটাল পাই, এটাও তোমরা জানো, বা ধাতু পাই। তো এই যে আমাদের যে ওর বা আকরিক, সেটার মধ্যে কিন্তু মেটালের সাথে সাথে কিন্তু বিভিন্ন ধরনের ভেজাল জিনিসপাতিও থাকে। তো ওই সকল ভেজাল জিনিসপাতি থেকে যদি আমি আলাদা করতে চাই এই মেটালটাকে, তাহলে আমরা কি করব, ইলেকট্রোলাইসিস করব। তো এই ইলেকট্রোলাইসিস কিভাবে করে, একই জিনিস, একদম সেম কথা, কিন্তু এটা একটু ডিফারেন্ট। আমরা এখানে আসলে এই ওর বা আকরিকটা মল্টেন হিসেবে নিই বা গলিত হিসেবে নিই, মল্টেন বা গলিত হিসেবে নিই। তো মল্টেন বা গলিত হিসেবে যদি নিই, তাহলে আমাদের কিভাবে হবে, মনে করে একটা এক্সাম্পল দিলাম, কন্টেইনার, ইলেকট্রোড বা তড়িৎদ্বার, ব্যাটারি কানেক্টেড। আমি এখানে মনে করো ইলেকট্রোলাইট হিসেবে বা মল্টেন হিসেবে আমি দিচ্ছি অ্যালুমিনিয়ামের ওর বা অ্যালুমিনিয়ামের আমি তোমাদেরকে আকরিক দিলাম, এবং সেটা হচ্ছে কি Al2O3, অ্যালুমিনা, যাকে নাম দেওয়া হয়েছে অ্যালুমিনা, অ্যালুমিনা। Al2O3 কে আমরা অ্যালুমিনা হিসেবে ডাকি। তো এই অ্যালুমিনা আমরা কি দিলাম, মল্টেন হিসেবে দিলাম বা গলিত। তো এটা কিভাবে থাকবে, আমাদের Al3+ এবং O2- হিসেবে থাকবে, তাই না? তো এখানে কিন্তু আমরা প্লাটিনাম ইউজ করতেছি এখন, কোনো সমস্যা নেই, এখানে প্লাটিনাম ইউজ করব। খেয়াল করে দেখতেছি যে আমাদের এক অ্যালুমিনিয়াম কি হবে, এখানে আমাদের রিডাকশন করার মাধ্যমে কিন্তু অবশ্যই কি তৈরি করবে, ক্যাথোডের মধ্যে আমাদের অ্যালুমিনিয়াম যে মেটালটা সেটা কিন্তু তৈরি করবে। তো আমরা কিন্তু এমনিতে আলাদা আলাদা পেয়ে যাচ্ছি। তো আমাদের অ্যানোডে কি ঘটবে, অ্যানোডে কি যাবে, অ্যানায়ন। তো আমাদের অক্সিজেন যাবে, মানে অক্সাইড আয়ন যাবে, সে 6টা ইলেকট্রন ছেড়ে দিবে, এবং 6টা ইলেকট্রন ছেড়ে দিয়ে সে 3/2 অক্সিজেন তৈরি করবে। আর ক্যাথোডের মধ্যে আমাদের 2টা অ্যালুমিনিয়াম 6টা ইলেকট্রন গ্রহণ করবে এবং 2টা অ্যালুমিনিয়াম মেটাল তৈরি করে, 2 মোল অ্যালুমিনিয়াম। এবং এই অ্যালুমিনিয়ামটাই আমাদের কি, এই যে ক্যাথোড আছে, এই ক্যাথোডের লেয়ার হিসেবে জমা পড়বে। আর অক্সিজেন যেহেতু গ্যাস, তাই আমাদের যে অ্যানোডটা, এই অ্যানোডের এখানে দেখবা কি গ্যাস গ্যাস একটু বুদবুদ দেখা যাচ্ছে। তো এই যে সমতাকরণটা, এটা একটু তোমরা মুখস্থ রাখিও, মানে এই যে 3/2 এভাবে দেওয়া আছে, কারণ হয়ে দেওয়া আছে তাই এইভাবে লিখতে হচ্ছে। তো এটাকে যদি আমি যোগ করি, তাহলে আমরা কি পাবো, টোটাল সেল রিয়েকশন পাবো বা মোট কোষ বিক্রিয়া। তো এটা আমাদের কি আসে, 2Al3+,
প্লাস 3O2 মাইনাস 2 অ্যালুমিনিয়াম প্লাস 3/2 অক্সিজেন। এটা হচ্ছে আমাদের টোটাল সেল রিয়েকশন বা মোট কোষ বিক্রিয়া। এইভাবে আমরা অ্যালুমিনা বা অ্যালুমিনিয়ামের ওর থেকে বা আকরিক থেকে আমরা অ্যালুমিনিয়াম কি করতে পারি, এক্সট্রাক্ট করতে পারি। আশা করি বুঝতে পারছো। তো এই ছিল আমাদের ইলেকট্রোলাইটিক সেল এবং ইলেকট্রোলাইটিক সেলের বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন। এখন আমরা যাব হচ্ছিল অন্য টাইপের সেলের দিকে। সেটা কি? গ্যালভানিক সেল বা ভোল্টাইক সেল। তো ইলেকট্রোলাইটিক সেল বা তড়িৎ বিশ্লেষক কোষে আমরা দেখছিলাম যে আমরা কি করতাম, ইলেকট্রিসিটিকে ইউজ করে আমরা কেমিক্যাল রিয়েকশন ঘটাতাম, তাই না? কিন্তু গ্যালভানিক সেল বা ভোল্টাইক সেল আমরা কি করব, তার উল্টা করব। আমরা এখানে কেমিক্যাল রিয়েকশনকে ইউজ করে ইলেকট্রিসিটি প্রডিউস করব, এবং এটা রিয়েল লাইফ লেখায় দেওয়া হয়েছে, তাই আর তোমাদেরকে লেখায় দিচ্ছি না। আমরা ডাইরেক্ট গ্যালভানিক সেলের স্ট্রাকচারে চলে যাই। তো দেখো, আগে আমাদের যদি খেয়াল মনে থাকে, আমাদের ইলেকট্রোলাইটিক সেলে কি ছিল, একটা কন্টেইনার ছিল, তাই না? এবং এই কন্টেইনারকে কিন্তু আমরা টেকনিক্যালি চেম্বার বলে ডাকি, বা আমরা বলতে পারি আগে কি একটা চেম্বার ছিল, এবং ওই একটা চেম্বারের মধ্যে কিন্তু আমরা আমাদের অ্যানোড এবং ক্যাথোডকে দিয়ে দিতাম, এবং অ্যানোড এবং ক্যাথোড কি থাকতো, আমাদের ব্যাটারি দিয়ে কানেক্টেড থাকতো, তাই না? কিন্তু গ্যালভানিক সেলে আসলে একটু ডিফারেন্ট হয়। গ্যালভানিক সেলে আমাদের চেম্বার বা কন্টেইনার আসলে দুটা, এই যে একটা, আর এই হচ্ছে 2 নাম্বারটা, এবং ইলেকট্রোড গুলাও কি আলাদা আলাদা কন্টেইনারে থাকে। এই অ্যানোডটা থাকে এই কন্টেইনারে, ক্যাথোডটা আছে এই কন্টেইনারে, এবং এই পুরো দুইটা কন্টেইনার মিলেই যেহেতু আমাদের পুরো সেল, তাই প্রত্যেকটা কন্টেইনারকে নাম দেওয়া হয়েছে হাফ সেল। এবং যেই হাফ সেলের মধ্যে আমাদের অ্যানোড থাকে, সেই হাফ সেলকে নাম দেওয়া হয়েছে অ্যানোড হাফ সেল, এবং যেই হাফ সেলের মধ্যে ক্যাথোড থাকে, সেই হাফ সেলকে নাম দেওয়া হয়েছে ক্যাথোড হাফ সেল বা ক্যাথোড অর্ধকোষ। তারপর আমরা দেখতেছি যে আমাদের যে ইলেকট্রোড গুলো তারা কিন্তু একটা ওয়্যার দিয়ে কানেক্টেড, কিন্তু আগের বারের মতো ব্যাটারির জায়গায় এখন আছে কি, বাল্ব আছে। তো এর মেইন রিজন কি? কারণ হচ্ছে আগের বার আমরা কিন্তু ইলেকট্রিসিটি প্রোভাইড করতাম, তো ইলেকট্রিসিটি প্রোভাইড করার জন্য আমাদেরকে ব্যাটারি ইউজ করতে হতো। কিন্তু এবার কিন্তু আমরা ইলেকট্রিসিটি প্রোভাইড করতেছি না, উল্টা ইলেকট্রিসিটি কি করতেছি, প্রডিউস করতেছি। তো এই ইলেকট্রিসিটি প্রডিউস করার জন্য, এই যে আমরা যে ইলেকট্রিসিটি প্রডিউস করতেছি কিনা বা আসলে ঠিক মতো হচ্ছে কিনা সেটা বোঝার জন্য আমরা কি ইউজ করি, একটা বাল্ব ইউজ করি। যদি দেখি যে আসলে ইলেকট্রিসিটি প্রডিউস হচ্ছে, তাহলে কি বাল্বটা জ্বলে উঠবে, আর বাল্বটা যদি জ্বলে উঠে তাহলে আমরা বুঝবো যে না, আমাদের কারেন্টটা ঠিক মতো পাস হচ্ছে। আর বাল্বটা যদি না জ্বলে তাহলে বুঝবো যে আমরা ঠিক মতো ইলেকট্রিসিটি প্রডিউস করতেছি না। তো এই হচ্ছে পুরো স্ট্রাকচার। আর আরেকটা জিনিস দেখতেছো, সেটা হচ্ছে কি, এটা, এটাকে আমরা বলি হচ্ছে সল্ট ব্রিজ বা লবণ সেতু। এটার মধ্যে বিভিন্ন ধরনের সল্ট থাকে, এবং এর যে দুইটা এন্ড আমরা ইলেকট্রোলাইটের মধ্যে ডুবায় রাখি, এবং এই এন্ড গুলো আসলে তুলা দিয়ে আটকানো থাকে, এই যে কটন বা তুলা দিয়ে আটকানো থাকে। তো এই লবণ সেতু বা সল্ট ব্রিজটার কাজ কি, এটা আমরা পরে জানবো। জাস্ট জেনে রাখো যে এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। তো স্ট্রাকচারটা যদি বুঝে থাকি আমরা, চলো আমরা ফাংশনে যাই, বা আমাদের যে গ্যালভানিক সেল বা গ্যালভানিক কোষ, সেটা কিভাবে আসলে আমাদের কারেন্ট প্রডিউস করে সেটা আমরা জানি। তো এটার জন্য আগে এই ছবিটা নিয়ে নিই। এই একটা ছবি নিলাম। এই নর্মাল জিনিসপত্রগুলো কেটে দিচ্ছি। ওকে, এখানে থাকবে কি, একটা লাইট থাকবে। ওকে, তো দেখো, যেহেতু এটা একটা জেনারেল কেস, তাই আমরা ধরে নিতেছি আমাদের এই ইলেকট্রোডটা তৈরি হচ্ছে এক্স দিয়ে, এবং আমাদের এই ক্যাথোডটা তৈরি হচ্ছে ওয়াই দিয়ে। এবং আমরা কি করি, এই যে ইলেকট্রোডটা অ্যানোড হাফ সেলের, এখানে ইলেকট্রোলাইট হিসেবে আমরা এই এক্স এর সাথে রিলেটেড একটা ইলেকট্রোলাইট দিব। ধরো আমি এখানে দিতেছি এক্স এ,
তো এক্স এ যেটা দিতেছি, এখানে আমাদের দেখবো কি এখানে এক্স প্লাস হিসেবে থাকবে, আর কি এ মাইনাস হিসেবে থাকবে। আবার এখানেও মানে আমাদের ক্যাথোড হাফ সেলেও আমরা কি করব, ওয়াই এর সাথে রিলেটেড একটা ইলেকট্রোলাইট দিব বা তড়িৎ বিশ্লেষ্য দিব, মনে করো ওয়াই বি। তো এখানে আমাদের কি থাকবে, ওয়াই প্লাস থাকবে এবং কি পি মাইনাস থাকবে। তো এখানে আসলে কি হয়, এবং এই এক্স এবং ওয়াই এগুলো কিন্তু আমরা আমাদের নিজের ইচ্ছা মতো দিব। আগে কি দেখতাম, প্লাটিনাম টাটিনাম কোনো তেমন ইম্পর্টেন্স ছিল না, যে আমরা যে কোনো একটা ইলেকট্রোড ইউজ করলেই হয়। কিন্তু এখানে কিন্তু কোন ইলেকট্রোড ইউজ করতেছো সেটা কিন্তু আসলে ম্যাটার করে, মানে কোনটা ক্যাথোড হিসেবে ইউজ করতেছো কোনটা অ্যানোড হিসেবে ইউজ করতেছো, এটা কিন্তু আসলেই ম্যাটার করে। তো দেখো এখানে যেহেতু ফার্স্ট অফ অল আমরা দেখি অ্যানোড হাফ সেল। অ্যানোড হাফ সেল আসলে কি ঘটে, তো অ্যানোড হাফ সেলের মধ্যে যেহেতু আমাদের ইলেকট্রোলাইট এবং ইলেকট্রোড এটা কি সিমিলার আয়ন দিয়ে তৈরি, তাই এখানেও কিন্তু আমাদের কি হবে, অ্যানোডটা কিন্তু নিজে থেকে অক্সিডেশন ঘটাবে। অক্সিডেশন ঘটানোর জন্য সে কি করবে, আমাদের যে ইলেকট্রোডের যে এক্স আছে সে কি করবে, ইলেকট্রন ছেড়ে দিবে। ছেড়ে দিয়ে সে এক্স প্লাস হিসেবে আমাদের কি এই সলিউশনের মধ্যে চলে আসবে। তো এখানে কি হবে, এটা এক্স প্লাস হিসেবে সলিউশনে চলে আসছে। অন্যদিকে যে ইলেকট্রনটা গেল, এই যে ইলেকট্রনটা কি এইভাবে আমাদের কি অ্যানোড হাফ সেল থেকে ক্যাথোড হাফ সেলে চলে গেছে। তো এই ইলেকট্রন যখন চলে গেছে ক্যাথোডের মধ্যে, তখন দেখা যায় যে আমাদের এই যে কি বলে ক্যাথোড হাফ সেল, এখানে যে সলিউশনের মধ্যে যে ওয়াই প্লাসটা আছে সে কি করে, সে ক্যাথোডের কাছে চলে গিয়ে সে ইলেকট্রনটাকে গ্রহণ করে, এবং গ্রহণ করার মাধ্যমে সে এই ক্যাথোডের গায়ে জমা হয়। তো ক্যাথোডের মধ্যে আমাদের কি রিয়েকশন ঘটে, ক্যাথোডের মধ্যে ঘটে যে আমাদের যে ওয়াই মাইনাস সরি ওয়াই প্লাস সে ইলেকট্রনটা গ্রহণ করে সে ওয়াই হিসেবে ক্যাথোডের মধ্যে লেগে যায়। তো এটা হচ্ছে হলো মেইন ইলেকট্রন ট্রান্সফারটা হয়েছে। এখন খেয়াল করে দেখো, এই যে আমি ইলেকট্রনটা যে ছাড়ছিলাম অ্যানোড থেকে ক্যাথোডে, এটা ছাড়ার কারণে কি আমাদের এই ওয়্যারের মধ্যে যে কি ইলেকট্রন পাস করছে। এই যে ইলেকট্রন যে আমি পাস করলাম, ইলেকট্রন পাস করার কারণে আমরা কি জানি, ইলেকট্রন পাস করা মানে হচ্ছে কারেন্ট ফ্লো করা। তো আমরা বলতে পারি ওয়্যারের মধ্যে কি কারেন্ট ফ্লো করছে। কারেন্ট ফ্লো করার কারণে আমাদের দেখা যাবে কি লাইটটা কি জ্বলে উঠবে। তো এভাবেই আমরা কি করতে পারি, আমরা ইলেকট্রিসিটি প্রডিউস করতে পারি। তো এখন একটা জিনিস দেখো, তো আমরা এখানে কি বলতে পারি, ইলেকট্রনের যাওয়ার ডাইরেকশন কি, অ্যানোড থেকে ক্যাথোড হাফ সেল রিয়েকশন, সরি হাফ সেল। কিন্তু আমাদের যে কারেন্টের রিয়েকশন মানে কারেন্টের ডাইরেকশন কি সেম হবে, অ্যান্সার হচ্ছে না। কারেন্ট কিন্তু অলওয়েজ ইলেকট্রনের কি উল্টো দিকে যাবে, তাই না? তো ইলেকট্রনের দিক যদি অ্যানোড টু ক্যাথোড হয়, আমাদের কারেন্টের দিক কি হবে বা ডাইরেকশন কি হবে, ক্যাথোড টু অ্যানোড। তো কারেন্টের ডাইরেকশন হবে কি ক্যাথোড টু অ্যানোড। আশা করি বুঝতে পারছো। আর এখানে টোটাল সেল রিয়েকশন কি হবে, টিসিআর বা মোট কোষ বিক্রিয়া এক্স প্লাস ওয়াই প্লাস, এখানে একস রেখেও যা বোঝানোর জন্য যে এটা আসলে সলিউশনের মধ্যে আছে, এবং এক্স প্লাস একোয়াস প্লাস ওয়াই, এই হচ্ছে কি আমাদের টোটাল সেল রিয়েকশন বা মোট কোষ বিক্রিয়া। তো এখানে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে আমাদের যে এ মাইনাস এবং বি মাইনাস, এটা কিন্তু তেমন কোনো কাজে আসবে না, এটা কিন্তু এভাবে পড়েই থাকবে। তো এদেরকে কিন্তু আমরা টেকনিক্যালি বলতে পারি কি, এরা হচ্ছে আমাদের আসলে স্পেকটেটর আয়ন। এরা হচ্ছে কি আমাদের স্পেকটেটর আয়ন বা দর্শক আয়ন। আর খেয়াল করে দেখো, আমাদের অ্যানোড যে হাফ সেল, সেই অ্যানোড হাফ সেলের মধ্যে আমাদের এক্স কিন্তু ইলেকট্রন ছেড়ে সে কি করতেছে, সলিউশনের মধ্যে চলে আসতেছে, তাই না? তো ইলেকট্রন যদি সে ছেড়ে চলে আসে আমাদের সলিউশনের মধ্যে, আস্তে আস্তে কিন্তু কি এক্স প্লাসের পরিমাণ কি বেড়ে যাচ্ছে। তো আমরা এখান থেকে কি বলতে পারি, আমাদের এখানে কি এক্স প্লাসের কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা কি বেড়ে যাচ্ছে। আর আমাদের যে ক্যাথোড হাফ সেল বা ক্যাথোড অর্ধকোষ, সেখানে আমরা কি দেখব, আমাদের ওয়াই প্লাস যেটা সেটা কিন্তু বারবার কিন্তু কি সলিউশন থেকে ইলেকট্রন গ্রহণ করে বা ক্যাথোড থেকে ইলেকট্রন গ্রহণ করে সে কিন্তু ক্যাথোডে চলে যাচ্ছে, তাই না?
তো এখানে কিন্তু আমরা আস্তে আস্তে কি দেখবো, সলিউশনের মধ্যে ইলেকট্রনের মানে কি বলে ওয়াই প্লাসের পরিমাণ কিন্তু আস্তে আস্তে কমতে দেখবো। তো এখানে আসলে কি দেখবো আমরা, ওয়াই প্লাসের কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা আস্তে আস্তে কমতে দেখবো। তো এই জিনিসটাও মনে রাখিও। তো এই যে আমাদের এক্স প্লাসের কনসেন্ট্রেশন বেড়ে যাচ্ছে আর ওয়াই প্লাসের কনসেন্ট্রেশন কমে যাচ্ছে, এটা কিন্তু একটা প্রবলেম ক্রিয়েট করে, যেটা আমরা একটু পরে বলবো। এবং এখানে এখন প্রবলেম কি ক্রিয়েট করে সেটা আমি হালকা একটু বলি। সেটা হচ্ছে, এখানে খেয়াল করে দেখো, আগে যখন আমার এদের কোনো রিয়েকশন ঘটে নাই, তখন আমাদের এখানে এক্স প্লাস এবং এ মাইনাসের পরিমাণ কিন্তু সেম ছিল, সিমিলার। মানে এখানে কি একটা চার্জের নিউট্রালিটি ছিল, যে পরিমাণ প্লাস আছে সে পরিমাণ কি মাইনাস আছে। আবার এখানেও কিন্তু ওয়াই প্লাস এবং বি মাইনাস কিন্তু সেম পরিমাণ ছিল, মানে এখানেও কিন্তু একটা চার্জের নিউট্রালিটি বা চার্জের একটা নিরপেক্ষতা বজায় ছিল। কিন্তু যখনই এক্স প্লাসের পরিমাণ বেড়ে গেছে এবং ওয়াই প্লাসের পরিমাণ কমে গেছে, তখন কিন্তু এই চার্জের নিউট্রালিটি কিন্তু আর থাকতেছে না। এই যে চার্জের নিউট্রালিটি থাকতেছে না, এটার কারণে মেনলি কি ঘটবে, সেটা হচ্ছে হলো আমাদের এই কারেন্টটা ফ্লো করা অফ করে দিবে। আশা করি বুঝতে পারছো যে আমাদের এখানে কি হবে, কারেন্টের ফ্লোটা অফ হয়ে যাবে। এখন এই কারেন্টের ফ্লোটা কেন অফ হয়ে যাবে এটা আমরা একটু পরে জানবো। তার আগে আমরা কয়টা টার্ম এবং তাদের ডেফিনিশন শিখে রাখি। ওকে, প্রথম টার্ম হচ্ছে হাফ সেল বা অর্ধকোষ। তো হাফ সেল বা অর্ধকোষ এটা আমরা আগেই বলছিলাম, মানে বুঝিয়ে দেওয়া হয়েছে। তো এটার ডেফিনিশনটা কি, দ্য পার্ট অফ গ্যালভানিক সেল কনসিস্টিং অফ এনি ইলেকট্রোড অ্যান্ড ইটস ইলেকট্রোলাইটিক সলিউশন। যে কোনো একটা তড়িৎদ্বার বা যে কোনো একটা ইলেকট্রোড এবং তার যেই সলিউশনটা আছে, ইলেকট্রোলাইটিক সলিউশন, এদেরকে আমরা একত্রে কি বলবো, হাফ সেল বলবো, যেটা কিন্তু আমরা আগেও দেখছি। আর হাফ সেল রিয়েকশন কি হবে, বা অর্ধকোষ বিক্রিয়া, এটা হচ্ছে যে রিয়েকশনটা আমাদের হাফ সেল বা অর্ধকোষের মধ্যে ঘটে। যেমন আমাদের এই যে অ্যানোড হাফ সেল, এখানে কি করতেছি, অ্যানোড হাফ রিয়েকশন করতেছে না, এই রিয়েকশনটা করতেছে না। তো এই রিয়েকশনটাকে আমরা কি বলবো, অ্যানোড হাফ সেল রিয়েকশন। আর এই রিয়েকশনটাকে আমরা কি বলবো, ক্যাথোড হাফ সেল রিয়েকশন বা ক্যাথোড অর্ধকোষ বিক্রিয়া। আশা করি বুঝতে পারছো। তো অ্যানোড হাফ সেল রিয়েকশন এবং ক্যাথোড হাফ সেল রিয়েকশন, এদের যে ডেফিনেশন, এই ডেফিনেশনটা চাইলে কিন্তু তোমরা নিজেরাও লিখতে পারবা, আশা করি লিখতে পারবা। এখানে জাস্ট কিছুই না, এই যে আমাদের যে হাফ সেল রিয়েকশন বা অর্ধকোষ বিক্রিয়াতে যা বলছিলাম, এখানে হাফ সেলের আগে আইদার অ্যানোড বসবে বা ক্যাথোড বসবে, বা বাংলাতে অর্ধকোষের আগে কি অ্যানোড বা ক্যাথোড অর্ধকোষ বিক্রিয়া বসবে, তাহলে হয়ে যাবে। আশা করি তোমরা নিজেরাই লিখতে পারবা। এখন একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে এখানে কিন্তু এই যে আমাদের যে অ্যানোড হাফ সেল বা অ্যানোড অর্ধকোষ, সেখানে কিন্তু এই এক্স প্লাস তারা কি করতেছে, ইলেকট্রন ছেড়ে বারবার কি অ্যানোড থেকে চলে আসতেছে না। তাইলে আমাদের কিন্তু এখানে অ্যানোডের যে পরিমাণটা বা অ্যানোডের মধ্যে যে কি বলে চিকনটা, সেটা কিন্তু আস্তে আস্তে কেটে থাকবে, চিকন হতে থাকবে। অ্যানোডটা কিন্তু আস্তে আস্তে চিকন হতে থাকবে। অন্যদিকে ক্যাথোড হাফ সেলের মধ্যে আমাদের এই ওয়াই প্লাস সে ইলেকট্রন গ্রহণ করে বারবার কিন্তু ক্যাথোডের গায়ে লেগে যাচ্ছে। তাহলে এখানে কি হতে থাকবে, আস্তে আস্তে আমাদের ইলেকট্রনটা কি হবে, মোটা হতে থাকবে। তো এখানে আমাদের কি হয়, অ্যানোডটা চিকন হয় এবং ক্যাথোডটা কি হয়, আস্তে আস্তে মোটা হবে। আশা করি বুঝতে পারছো। আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে অ্যানোড এবং ক্যাথোডের সাইনটা কি হবে। তো ইলেকট্রোলাইটিক সেলে আমরা দেখছিলাম যে অ্যানোড পজিটিভ সাথে যুক্ত থাকে ব্যাটারির, তাই এটা অ্যানোড পজিটিভ থাকে, ক্যাথোড নেগেটিভের সাথে যুক্ত থাকার কারণে ক্যাথোডটা কি হয়, নেগেটিভ হয়। কিন্তু এখানে খেয়াল করে দেখো, আমাদের এখানে কিন্তু আমরা কোনো ব্যাটারি ইউজ করি না। তো ব্যাটারি যেহেতু আমরা ইউজ করতেছি না, তাইলে এখানে কিন্তু আসলে আমাদের ইনিশিয়ালি আমাদের অ্যানোড এবং ক্যাথোডের কিন্তু কোনো ধরনের সাইন থাকে না। তো এখানে নো সাইন, ইনিশিয়ালি কোনো সাইন থাকবে না। কিন্তু খেয়াল করে দেখো, যখনই আমাদের এই এক্স সে কি করে ইলেকট্রন ছেড়ে দেয়, ইলেকট্রন ছেড়ে দেওয়ার কারণে এটা কিন্তু আগে নিউট্রাল ছিল, কিন্তু এখন এখানে যেহেতু একটা ইলেকট্রন এসে গেছে, তাই এটা কিন্তু এখন কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে, তাই না। তো এটা যদি নেগেটিভ হয়, এবং তাহলে আমরা কি বলতে পারি, আমাদের এই অ্যানোডটা কি হয়, নেগেটিভ হয়। এবং খেয়াল করে দেখো, এই ইলেকট্রনটা এই ইলেকট্রোড থেকে ভিতর থেকে আমাদের কি হয়, অ্যানোড থেকে গিয়ে ডাইরেক্ট কোথায় চলে যায়, কোনো ধরনের পুশ বা কোনো ধরনের ধাক্কা ছাড়া নিজে থেকে সে কোথায় চলে যায়, ক্যাথোডে চলে যায়।
তো সে যদি নিজে থেকে ক্যাথোডে চলে যায় ইলেকট্রনটা, তাহলে অবশ্যই আমরা কি ধরবো যে ক্যাথোডে সে নিজে থেকে চলে যাচ্ছে, কারণ ক্যাথোডটা অবশ্যই কি হবে, পজিটিভ হবে। নাহলে তো অ্যানোড কি বলে ইলেকট্রন তো নিজে থেকে চলে যাওয়া উচিত না। তাই আমরা এখান থেকে কি বলতে পারি, আমাদের ক্যাথোডটা কি হয়, পজিটিভ হয়। আশা করি বুঝতে পারছো। এটা কিন্তু আমরা ডিফারেন্সে ওই যে গ্যালভানিক সেল এবং ইলেকট্রোলাইটিক সেলের যে ডিফারেন্সেস ছিল সেখানে কিন্তু আমরা এটা বলছিলাম। তো আজ এখন এটা বুঝিয়ে দিলাম যে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ হয়। তো এই হলো আমাদের গ্যালভানিক সেলের স্ট্রাকচার এবং গ্যালভানিক সেলের ফাংশন বা তার কার্যপ্রণালী। এখন আমরা এই গ্যালভানিক সেলের একটা এক্সাম্পল দেখব, এবং এই এক্সাম্পলটা হচ্ছে আমাদের ড্যানিয়েল সেল বা ড্যানিয়েল কোষ। মেনলি বিজ্ঞানী ড্যানিয়েলের নামে এটা আসছে। তো ড্যানিয়েল সেল বা ড্যানিয়েল কোষ কি? এই ড্যানিয়েল সেল এবং ড্যানিয়েল কোষে আমরা মেনলি জিঙ্ক এবং কপার ইউজ করি। যেমনটা আমরা দেখছিলাম গ্যালভানিক সেলের মধ্যে বা গ্যালভানিক কোষের মধ্যে আমরা কি ইউজ করতাম, এক্স এবং ওয়াই। এখানে আমরা ইউজ করব হচ্ছে জিঙ্ক এবং কপার। তো খেয়াল করে দেখো গ্যালভানিক সেলের মধ্যে, তাহলে আমরা যদি পুরো স্ট্রাকচারটা আঁকি, তো লিখে ফেলি আগে, চলো। এই হচ্ছে কি আমাদের একটা কন্টেইনার। আচ্ছা, এটা কপি করি। এই হচ্ছে আমাদের দুটা কপি। তারপর এখানে আমি দিব হচ্ছে কি আমাদের সল্ট ব্রিজ। অলওয়েজ অলওয়েজ এই সল্ট ব্রিজটা আঁকবা। এই সল্ট ব্রিজটা যদি না আঁকো তোমার কিন্তু নাম্বার কেটে যাবে। তারপর আমরা এখানে দিব কি ইলেকট্রোডস, যারা কি কানেক্টেড থাকবে, এবং একটা লাইট দিয়ে দিলাম, এবং এবং এগুলো কি আমাদের ইলেকট্রোলাইট থাকবে। তো এখানে আমি মনে করি এখানে দিচ্ছি হচ্ছে আমি জিঙ্ক, আর এখানে আমি দিলাম কপার। তো এখানে ইলেকট্রোডে যেহেতু জিঙ্ক দিছি, তাহলে আমাদের ইলেকট্রোলাইট বা তড়িৎ বিশ্লেষেও কিন্তু একটা জিঙ্ক রিলেটেড একটা কি থাকবে, সলিউশন থাকবে। তো আমি এখানে ইউজ করলাম মনে করো জিঙ্ক সালফেট। এখানে কি থাকবে, জিঙ্ক 2+ এবং সালফেট 2-। সেম এখানে আমি ইউজ করলাম মনে করো কপার সালফেট। তো এখানে থাকবে কপার 2+, সালফেট 2-। তো এখন কথা হচ্ছে এখানে যে এখানে কে আসলে অ্যানোড হবে আর কে এখানে ক্যাথোড হবে, এখানে একটা কোশ্চেন আছে যে কে আসলে মেইনলি অক্সিডেশন ঘটাবে আর কে আসলে আমাদের রিডাকশন ঘটাবে। কারণ আমরা আগে দেখছিলাম যে এখানে একটা কিন্তু কি ঘটাচ্ছে, অক্সিডেশন ঘটাচ্ছে। অ্যানোডের মধ্যে কিন্তু অক্সিডেশন ঘটায়, ক্যাথোডের মধ্যে কি ঘটায়, রিডাকশন ঘটায়। এখানে কোনটা অক্সিডেশন ঘটাবে আর কোনটা রিডাকশন ঘটাবে, সেটাই হচ্ছে কি আমাদের কিন্তু মেইন কনসার্ন বা মেইন কনফিউশন। তো এটার অ্যান্সার হচ্ছে আমাদের যে ইলেকট্রোকেমিক্যাল সিরিজ আমরা পড়ছিলাম আগের ক্লাসগুলোতে, সেই ইলেকট্রোকেমিক্যাল সিরিজে যে যত উপরে থাকবে সে হবে অ্যানোড, আর যে নিচে থাকবে সে হচ্ছে ক্যাথোড হবে। তো এখানে দেখো আমাদের ইলেকট্রোকেমিক্যাল সেলের মধ্যে জিঙ্ক কি কপারের উপরে থাকে, তাই আমাদের এই জিঙ্কটা কি হবে, অ্যানোড হবে, আর আমাদের এই কপারটা কি হয়ে যাবে, ক্যাথোড হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। তো এখানে যেহেতু জিঙ্কটা কি হয়ে গেছে আমাদের অ্যানোড এবং কপারটা কি হয়ে গেছে ক্যাথোড, তাহলে আমাদের অ্যানোড হাফ রিয়েকশন কি হবে, অ্যানোড হাফ সেল রিয়েকশন। সেটা হচ্ছে কি জিঙ্ক, আমাদের ইলেকট্রোডে থাকা জিঙ্ক দুটা ইলেকট্রন ছেড়ে দিয়ে জিঙ্ক 2+ হবে একক হিসেবে, এবং এই জিঙ্ক 2+টা কি আমাদের সলিউশনের মধ্যে চলে আসবে। আর আমাদের ক্যাথোডের মধ্যে কি ঘটবে, ক্যাথোডের মধ্যে আমাদের এই যে কপার 2+, সলিউশনের মধ্যে থাকা যে কপার 2+, সে ওই দুটা ইলেকট্রন গ্রহণ করে কপার হিসেবে ইলেকট্রোডের মধ্যে যুক্ত থাকবে। তো এটা হচ্ছে কি আমাদের অ্যানোড এবং ক্যাথোড রিয়েকশন। আশা করি এটা বুঝতে পারছো। তো এদেরকে যদি আমি যোগ করে দিই, এদেরকে আমি যদি যোগ করে দিই, তাহলে আমরা কি পাবো, জিঙ্ক প্লাস কপার 2+ অ্যাকোয়াস, এবং সেখান থেকে আবার কি পাই, জিঙ্ক 2+ অ্যাকোয়াস এবং কপার। এটা হচ্ছে কি টোটাল সেল রিয়েকশন অফ ড্যানিয়েল সেল বা ড্যানিয়েল কোষের মোট কোষ বিক্রিয়া। তো এটা হচ্ছে কি আমাদের মেইন আয়ন গুলো নিয়ে। এখন আমি যদি স্পেকট্রেটর আয়ন গুলো যোগ করে দিই,
কপার 2+, কিন্তু কপার 2+ তো আসলে কিভাবে থাকে, কপার সালফেট হিসেবে থাকে। তাই এটাকে আমরা চাইলে এইভাবে লিখতে পারি, জিঙ্ক প্লাস কপার সালফেট, সেখান থেকে আসে জিঙ্ক সালফেট প্লাস কপার। তো তোমাকে যদি কখনো বলে যে একটা সেলের রিয়েকশন হচ্ছে এটা, তাহলে চোখ বন্ধ করে কি বুঝে নেবা এটা কি আসলে আমাদের, এটা হচ্ছে আমাদের ড্যানিয়েল সেল, বা এই দুটো যে কোনো একটা দিতে পারে, যে কোনো ভার্সনে আসতে পারে। আশা করি এটা বুঝতে পারছো। এবং তোমাদেরকে এখান থেকে কোশ্চেন আসতে পারে ড্যানিয়েল সেলের ফাংশন এবং ড্যানিয়েল সেলের স্ট্রাকচার চাইতে পারে। তো জাস্ট ড্যানিয়েল সেলের স্ট্রাকচারটা এঁকে দিবা, এঁকে দেওয়ার পরে জাস্ট অ্যানোডের মধ্যে বলে দিবা যে কিভাবে ইলেকট্রনটা ছেড়ে দেয়, কিভাবে সলিউশনে চলে আসে, তারপর সলিউশনে থাকা কপার কিভাবে ইলেকট্রনটা গ্রহণ করে, কিভাবে সে ক্যাথোডের গায়ে লেগে যায়, এগুলো জাস্ট একটা হালকা পাতলা মানে ব্যাখ্যা করে দিলেই হয়ে যাবে। এবং এই ক্যাথোড অ্যানোডের এই যে কি বলে রিয়েকশন গুলা, প্লাস এই যে টোটাল সেল রিয়েকশন বা মোট কোষ বিক্রিয়া, এগুলো যদি লিখে দাও তাহলে ফুল মার্কস ইনশাল্লাহ পেয়ে যাবা। এখন আমাদের যে পুরাতন, আচ্ছা এখানে একটা জিনিস, যেহেতু এখানে জিঙ্ক কি আমাদের অ্যানোডে আছে, তাহলে আমরা এখানে জানি যে আগে থেকে জানি যে জিঙ্ক 2+, এটা কিন্তু আস্তে আস্তে কি সলিউশনের মধ্যে বাড়তে থাকবে। আর আমাদের কপার 2+, সেটা কি আস্তে আস্তে কমতে থাকবে, তাই না? তো এই যে আমরা আগেও কিন্তু কিছুক্ষণ আগে বলছিলাম যে এই যে এটা বাড়তেছে আর কমতেছে, এই কমা বাড়ার কারণে দেখা যাবে কি চার্জ নিউট্রালিটি থাকবে না, না থাকার কারণে আমাদের যে ইলেকট্রিসিটি সেটা সুন্দরভাবে কি করতে পারবো না, আমরা প্রোভাইড করতে পারবো না। তো এটা কেন, এটা হচ্ছে কোশ্চেন, এখন এটার অ্যান্সার দিব। তো এটা আমরা জানবো হচ্ছিল মেইনলি সল্ট ব্রিজ অ্যান্ড ইটস সিগনিফিকেন্স এর মধ্যে, বা লবণ সেতু এবং এর প্রয়োজনীয়তার মধ্যে। তো দেখো, আমরা যদি অ্যানোড হাফ সেল আঁকি, এই হচ্ছে আমাদের অ্যানোড, আমি একটা ওয়্যার দিলাম, আর এটা কি আমাদের জিঙ্ক, আর এখানে আমাদের আছে কি জিঙ্ক 2+ আছে এবং সালফেট আয়ন আছে। তো আমরা এখানে কি জানি, এখানে আসলে কি ঘটে, আমাদের এখানে অনেকগুলো জিঙ্ক আছে। এই জিঙ্ক গুলো কি করে, আমাদের জিঙ্ক গুলো দুইটা করে ইলেকট্রন ছেড়ে দিয়ে, এই যে এখানে দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে সে কি জিঙ্ক 2+ হিসেবে আসতে চায়, তাই না? সে কিভাবে আসতে চায়, জিঙ্ক 2+ হিসেবে আসতে চায়। তো এইভাবে যদি জিঙ্ক 2+ সলিউশনে আসতে থাকে, জিঙ্ক 2+ যদি সলিউশনে আসতে থাকে, একসময় কি দেখা যাবে, আমাদের জিঙ্ক 2+ কি পরিমাণে বেড়ে যাবে। এবং জিঙ্ক 2+ যদি পরিমাণে বেড়ে যায়, আমাদের কিন্তু আস্তে আস্তে কিন্তু এখানে কিন্তু আগে এই পুরো সলিউশনটা নিউট্রাল ছিল, কারণ জিঙ্ক 2+ এবং সালফেট আয়ন সবগুলো সমান ছিল। এখন জিঙ্ক 2+ যেহেতু বেড়ে গেছে, তাহলে আমাদের পুরো যে সলিউশনটা সেটা কিন্তু আস্তে আস্তে একটা পজিটিভ পজিটিভ চার্জ আনবে, তাই না? পজিটিভ চার্জ আনবে। তো এই পজিটিভ চার্জ যদি সে আনে বা পজিটিভ চার্জ যদি হয়, তাহলে মনে করো আমার এই যে এরকম চার্জ হওয়ার কারণে আমাদের পজিটিভ চার্জ হয়ে গেছে এই সলিউশনটা। তো আমাদের এই যে জিঙ্ক, একটা জিঙ্ক, সে যে ইলেকট্রন ছেড়ে দিয়ে, দুটো ইলেকট্রন যে আবার ছেড়ে দিয়ে সে এখানে যে জিঙ্ক 2+ হিসেবে আসবে, সে কিন্তু আর আসতে পারবে না। কারণ সে জিঙ্ক 2+ আবার সলিউশনও প্লাস, দুজন দুজনকে কি করবে, রেপেল করবে। তাই দেখা যাবে কি সে কি আর ইলেকট্রন থেকে সে আমাদের সলিউশনের মধ্যে চলে আসতে পারতেছে না। তো সে যদি জিঙ্ক 2+ যদি সলিউশনের মধ্যে না আসতে পারে, সে কিন্তু আর ইলেকট্রনও ছাড়বে না। আর ইলেকট্রন যদি সে না ছাড়ে, আমরা ওয়্যারের মধ্যে কিন্তু কি কারেন্ট প্রোভাইড করতে পারবো না, যেটা কিন্তু একটা বড় প্রবলেম। আর অন্যদিকে আমাদের যে ক্যাথোড, মনে করো আমি একটা কন্টেইনার রাখলাম, এখানে দিলাম হচ্ছে এই যে ক্যাথোড। তো এখানে আমাদের আছে কি কপার 2+, কপার 2+, আর এখানে কি আছে সালফেট, তাই না? আর এটাও কি কপার। তো এখানে যদি ইলেকট্রন গুলো আসতে থাকে, এবং দেখা যাবে কি আস্তে আস্তে কি আমাদের এই কপার গুলো কি করতে থাকবে, ইলেকট্রন গ্রহণ করে বারবার আমাদের এই ক্যাথোডের গায়ে কি লেগে যাবে। এক সময় কিন্তু দেখা যাবে কি আমাদের কপার কিন্তু আর নাই, কপার কিন্তু শেষ হয়ে গেছে, পজিটিভ চার্জ কি শেষ হয়ে গেছে। তো পজিটিভ চার্জ যদি শেষ হয়ে যায়, আমাদের এই ক্যাথোডের মধ্যে ইলেকট্রনকে রিসিভ করার জন্য কিন্তু কেউ থাকবে না। আর ইলেকট্রনকে রিসিভ করার জন্য যদি কেউ না থাকে, তাহলে ইলেকট্রন কিন্তু আর চলাচল করবে না, কারণ ইলেকট্রন চলাচল করার জন্য অবশ্যই একটা রিসিভার থাকতে হবে। তো এখানে আমাদের কি হবে, কপার 2+ কমে যাওয়ার কারণে আমাদের কিন্তু এখানেও ইলেকট্রন চলে আসার যে চান্সটা বা প্রবাবিলিটি সেটা কিন্তু কমে যাচ্ছে, বা আমাদের ইলেকট্রিসিটি কিন্তু কমে যাওয়ার চান্স এসে যায়। তো এটা হচ্ছে কি মেন দুটা প্রবলেম, যে এখানে জিঙ্ক 2+ বাড়ার কারণে আমাদের ইলেকট্রিসিটি হ্যাম্পার হচ্ছে, এখানে কপার 2+ কমে যাওয়ার কারণে আমাদের ইলেকট্রিসিটি হ্যাম্পার হচ্ছে। তো এটা সলিউশন কি, সলিউশন হচ্ছে আমি যদি এই যে অ্যানোড হাফ সেল বা অ্যানোড অর্ধকোষ, এখানে যদি আমি
যেহেতু এখানে কি এক্সেসিভ পজিটিভ চার্জ আছে, আমি যদি এখানে নেগেটিভ চার্জ দিই, আর ক্যাথোড যে হাফ সেল সেখানে যেহেতু পজিটিভ চার্জ কম, আমি যদি এখানে পজিটিভ চার্জ দিই এবং চার্জ দেওয়ার মাধ্যমে সবকিছুকে যদি আমি একটা ব্যালেন্স করে দিই, তাহলে কিন্তু আমার সলিউশনটা হয়ে যায়, তাই না? তো এই যে পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ, এই চার্জটা দেওয়ার দায়িত্বই হচ্ছে হলো আমাদের সলিউশন, মানে কি বলে, সরি, সল্ট ব্রিজের। এই যে আমাদের সল্ট ব্রিজ, তো এই সল্ট ব্রিজ কি করে? সল্ট ব্রিজের মধ্যে থাকে সল্ট, যেমন কেসিএল, পটাশিয়াম ক্লোরাইড। তো এই পটাশিয়াম ক্লোরাইড কিভাবে থাকে? সিএল মাইনাস এবং কে প্লাস। তো আমাদের এই সল্ট ব্রিজটা কি করে? এই কে প্লাসটাকে আমাদের ক্যাথোড হাফ সেলের মধ্যে দিয়ে দেয় এবং সিএল মাইনাসটাকে কাকে দেয়? অ্যানোড হাফ সেলের মধ্যে দিয়ে দেয়। তো এইভাবে দেওয়ার মাধ্যমে বা আয়ন প্রোভাইড করার মাধ্যমে সে কি করে? আমাদের চার্জ গুলো কি করে? ব্যালেন্স করে বা চার্জ নিউট্রালিটি মেনটেন করে। এবং চার্জ নিউট্রালিটি যদি মেনটেন হয়, তাহলে আমাদের কিন্তু ইলেকট্রন কিন্তু খুব সহজেই বা কোনো বাধা ছাড়াই কিন্তু কি করতে পারবে? ফ্লো হইতে পারবে এবং আমাদের যে চার্জ কিন্তু সুন্দরভাবে যেতে থাকবে। আশা করি এটা বুঝতে পারছো যে আমাদের সল্ট ব্রিজ কেন দরকার। এখন এই সল্ট ব্রিজের মধ্যে আমরা সল্ট হিসেবে কাদেরকে ইউজ করব? এরকম কিছু সল্ট বা লবণ হচ্ছে, ফার্স্ট অফ অল অবশ্যই কেসিএল, পটাশিয়াম ক্লোরাইড, তারপর পটাশিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম নাইট্রেট এবং সোডিয়াম সালফেট। এই কয়েকটা মনে রাখলেই হবে। তো এই হচ্ছে আমাদের সল্ট ব্রিজ এবং এটার ইম্পর্টেন্স। তো এটার ডেফিনিশন কি? এটা হচ্ছে ডেফিনিশন, একটু বড় ডেফিনিশন, তো এটা একটু কি বলে ভালোভাবে একটু মনে রাখি। তো ডেফিনিশন হচ্ছে, দুটি অর্ধকোষের মধ্যে পরোক্ষ সংযোগের জন্য একটি বিশেষ লবণ, যেমন পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম নাইট্রেটের সম্পৃক্ত দ্রবণ ভর্তি ইউ আকৃতির কাঁচনলের উভয় মুখকে তুলা দ্বারা বন্ধ করে আমাদেরকে অবশ্যই কি এন্ডের মধ্যে, দুইটা এন্ডের মধ্যে অবশ্যই কি দিতে হবে? কটন ইউজ করতে হবে বা তুলা ইউজ করতে হবে। তো তুলা দ্বারা বন্ধ করে অর্ধকোষদ্বয়ের উভয় তরলের মধ্যে ডুবিয়ে রাখা হয়। অর্ধকোষদ্বয়ের এরূপ পরোক্ষ সংযোগ মাধ্যমকে লবণ সেতু বা সল্ট ব্রিজ বলে। A salt bridge is a U-shaped glass tube filled with a concentrated solution of special salts like potassium chloride, potassium nitrate, ammonium nitrate, with its ends closed by cotton or agar plugs. It connects the two half cells, allowing ion flow and maintaining electrical neutrality. আশা করি এটা বুঝতে পারছো। তো ভিডিওটা অফ করে তোমরা সবাই এটা লিখে ফেলো। আশা করি ধরে নিতেছি তোমরা লিখে ফেলছো। তো এখান থেকে আমরা এখন বলতে পারি আমাদের সল্ট ব্রিজ বা লবণ সেতুর ফাংশন বা ব্যবহার কি বা কাজ কি। ফাংশন বা কাজ কি? সেটা হচ্ছে, প্রথম কাজ হচ্ছে, যেহেতু সে ইলেকট্রিসিটির চলার পথটাকে সে সহজ করে দেয়, বা ইলেকট্রিসিটি বা কারেন্টের চলার পথ বা ইলেকট্রনের চলার পথকে সে সহজ করে দেয়, তাই আমরা এখান থেকে বলতে পারি যে সে আসলে কি করে? কমপ্লিটস দ্য সার্কিট। সার্কিট বলতে বোঝায় ইলেকট্রনের চলার পথকে সার্কিট বলে, বা বর্তনী কি করে? পরিপূর্ণ করে। আর সেকেন্ড ফাংশন কি? সে কি করে? আয়নগুলোকে ব্যালেন্স করে। তো ব্যালেন্সেস আয়নস and maintains charge neutrality in both half cells. বাংলাতে কি বলবো? আয়ন সমূহের সমতাকরণের মাধ্যমে উভয় অর্ধকোষে চার্জ নিরপেক্ষতা বজায় রাখে। এই হচ্ছে দুটা কাজ সল্ট ব্রিজ বা লবণ সেতু। আশা করি বুঝতে পারছেন সবাই। এরপরে হচ্ছে আমাদের কোয়ালিফিকেশন অফ সল্ট বা লবণের প্রযোজ্যতা। কোন কোন ধরনের লবণ আমরা ইউজ করতে পারবো? তো এটার জন্য মেইন অ্যান্সার হচ্ছে, এই যে আমাদের পটাশিয়াম কে প্লাস এবং সিএল মাইনাস, এই দুইটাকে আমাদের কি করতে হয়? একত্রে সাথে সাথে পাঠাতে হবে একই টাইমে। তুমি যদি এটাকে ব্যালেন্স করো বাট এটাকে ব্যালেন্স না করো একই টাইমে, তাহলে কিন্তু আমাদের ইলেকট্রিসিটি মানে কারেন্ট কিন্তু বা ইলেকট্রন কিন্তু চলবে না। আমাকে একই সাথে দুইটাকে কি করতে হবে? ব্যালেন্স রাখতে হবে।
তাইলে মানে কি আমাদের অবশ্যই কি করতে হবে, এই দুটা স্পিড, এই কে প্লাস এবং সেল মাইনাস যে পাঠানোর স্পিড, এদের কিন্তু সেম থাকতে হবে, বা আয়নগুলোর স্পিড কি সেম থাকতে হবে। তাই এখান থেকে আমরা বলতে পারি যে কোয়ালিফিকেশন কি, মোবিলিটি অফ আয়নস মাস্ট বি সেম। দুইটা আয়নেরই মোবিলিটি বা গতিশীলতা সেম থাকতে হবে। আয়নের গতিশীলতা একই হতে হবে। আশা করি বুঝতে পারছো। তো এই ছিল হচ্ছে আমাদের সল্ট ব্রিজের ফাংশনস বা কাজ, এবং কিভাবে কোন সল্ট ইউজ করতে হয়। এখন আমরা দেখবো হচ্ছে গ্যালভানিক সেল বা গ্যালভানিক কোষ কিভাবে লিখতে হয় বা কিভাবে প্রকাশ করতে হয়। তো খেয়াল করে দেখো, এই যে আমাদের গ্যালভানিক সেল, দেখি কোনটা নেওয়া যায়, একটু সুন্দর করে নিই, দেখি এটাকে একটু বড় করি। এই যে এখানে আমাদের কি দুটা হাফ সেল আছে, মানে দুটা পার্ট আছে। তো আমরা কি করব, দুইটা পার্ট মানে এই দুটা হাফ সেলকেও কিন্তু আমরা এক্সপ্রেস করতে পারি। তারপর দুটা হাফ সেলকে এক্সপ্রেস করে আমরা কি করবো, একত্রে লিখলেই কিন্তু আমাদের কি সেলের এক্সপ্রেশনটা হয়ে যায়। তো অ্যানোড হাফ সেল বা অ্যানোড অর্ধকোষকে কিভাবে লিখবো, অ্যানোড হাফ সেল বা অ্যানোড অর্ধকোষ, এটা একটু মানে কি বলে, বইয়ে বিভিন্ন ভাবে লেখা হয়, কিন্তু ভাইয়া যেভাবে মনে রাখি সেটা হচ্ছে, দেখো অ্যানোড হাফ সেল আসলে কি হয়েছে, আমাদের আগে ছিল কি জিঙ্ক ছিল, সেই জিঙ্কটা পরবর্তীতে কি জিঙ্ক 2+ পরিণত হচ্ছে, তাই না? তো আমরা এইভাবে লিখি যে আগে কি ছিল, তারপর এটাকে স্ল্যাশ দিয়ে লেখা হচ্ছিল, পরবর্তীতে সেটা কি সে পরিণত হয়েছে জিঙ্ক 2+। এবং এটা যেহেতু সলিউশন আছে তাই অ্যাকুয়াস। এটা বলতে কি বোঝায়, জিঙ্ক 2+ পরিণত হয়েছে দুটো ইলেকট্রন ছেড়ে দেওয়ার মাধ্যমে। আর ক্যাথোড হাফ সেল রিয়েকশনকে আমরা কিভাবে, ক্যাথোড হাফ সেলকে কিভাবে লিখবো বা ক্যাথোড অর্ধকোষকে, আমাদের কপার 2+ আগে সলিউশনে ছিল, সে দুটো ইলেকট্রন গ্রহণ করছে, তারপর সে কি হয়ে গেছে, আমাদের কাজটা সেরে ফেলছে ক্যাথোডের। তো কপার 2+ ছিল, একজ অবস্থায় ছিল, সে কি করছে, আমাদের কপারে পরিণত হয়েছে। আশা করি এটা বুঝতে পারছো কিভাবে হয়েছে। তো তোমাকে যদি এটা এবার লাগে জিঙ্ক 2+, তাহলে কি বুঝবে, দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে সে জিঙ্ক 2+ হয়ে গেছে। কপার 2+, কপার লিখলে কি বুঝবা, কপার দুইটা ইলেকট্রন গ্রহণ করে কি হয়ে গেছে, কপার হয়ে গেছে। আর অন্যদিকে আমি যদি এভাবে লিখি জিঙ্ক 2+/জিঙ্ক, তাহলে কি বুঝবো, এটা কি আসলে একটা ক্যাথোড হাফ সেল, কারণ এখানে জিঙ্ক 2+ জিঙ্কে পরিণত হয়েছে। ওকে, এই হচ্ছে হলো কি অ্যানোড এবং ক্যাথোডের এক্সপ্রেশন। তো এই দুটাকে যদি আমি একত্রিত করি, তাহলে আমি কি পাবো, টোটাল সেলের এক্সপ্রেশন পাবো। তো টোটাল সেলের এক্সপ্রেশন কি হবে ড্যানিয়েল সেলের, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আমি আগে লিখবো অ্যানোডেরটা লিখবো, সেটা কি জিঙ্ক/জিঙ্ক 2+ অ্যাকুয়াস। তারপর এখানে কি তাদের দুজনের মধ্যে কি আছে, সল্ট ব্রিজ আছে। তো সল্ট ব্রিজ বোঝানোর জন্য এখানে দুইটা প্যারালাল লম্বা একটা দাগ দিব, এবং পরবর্তীতে লিখবো কি কপার 2+ অ্যাকুয়াস এবং কপার, তাই না? এটা হচ্ছে কি আমাদের পুরো সেল রিয়েকশনের মানে কি বলে সেলের এক্সপ্রেশন। এখন এখানে কিছু কথা আছে, সেই কথাটা হচ্ছে, মনে করো আমি করলাম কি, এমন এমনি একটা ধরে নিলাম যে আমাদের একটা অ্যানোড হাফ সেল আছে, এখানে এটা হচ্ছে ইলেকট্রোড, এবং ইলেকট্রোডটা হচ্ছে প্লাটিনামের, এবং এখানে আমাদের যে জিঙ্ক 2+ ছিল, সে কি করছে, ইলেকট্রন গ্রহণ করে সে জিঙ্কে পরিণত হয়ে আমাদের এই অ্যানোডের মধ্যে, সরি, আমাদের মনে করি এটা হচ্ছে ক্যাথোড, এটা ক্যাথোড সেল। তো আমাদের যে জিঙ্ক 2+ সেটা সে ইলেকট্রন গ্রহণ করে সে কি হয়ে গেছে, জিঙ্ক হয়ে গেছে, জিঙ্ক হয়ে সে কি করলো, আমাদের এই ইলেকট্রোডের গায়ে লেগে গেছে। তো এটাকে আমরা কিভাবে এক্সপ্রেস করব, একই জিনিস, আগে ছিল জিঙ্ক 2+, এবং জিঙ্ক 2+ কি একজ হিসেবে ছিল, তারপর এটা কি হয়ে গেছে, জিঙ্ক হয়ে গেছে, তাই না? এটা কি হয়ে গেছে, জিঙ্ক হয়ে গেছে, এবং জিঙ্ক অবস্থা সে কিসে লেগে গেছে, আমাদের ক্যাথোডের মধ্যে লেগে গেছে। এবং যেহেতু এই ক্যাথোডটা প্ল্যাটিনামের তৈরি, তাই এই প্ল্যাটিনামটা বোঝানোর জন্য আমি কি করবো, একটা কমা দিয়ে পিটি লিখে রাখবো বা প্ল্যাটিনাম লিখে রাখবো। তো কমা দিয়ে আমি যদি লিখে রাখি, তাহলে আমরা বুঝবো যে এখানে কি হচ্ছে, আমাদের জিঙ্কটা
প্ল্যাটিনামের যে ক্যাথোড, সেই ক্যাথোডের মধ্যে যুক্ত আছে। আশা করি এটা বুঝতে পারছো। তো এই ছিল হচ্ছে এক্সপ্রেশন আমাদের। আর বাই দ্য ওয়ে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে এখানে যদি ইলেকট্রোড এবং ইলেকট্রোড একটা আয়ন যদি আবার সেম এলিমেন্টের হয়, যেটা আমরা এতক্ষণ দেখে আসতেছি, তখন কিন্তু এরকম কমা দিয়ে আবার লেখা লাগে না। যে এই জন্য কিন্তু আমরা এখানে এই যে ড্যানিয়েল সেলের এক্সপ্রেশনে কিন্তু এই কমা দিয়ে কিছু লিখি নাই, কারণ কমা দিয়ে না লেখার মাধ্যমে আমরা বুঝিয়ে দিচ্ছি যে আসলে এখানে আমাদের ইলেকট্রোডটা কিন্তু সেম এলিমেন্ট দিয়ে তৈরি হয়ে গেছে। আশা করি এগুলো বুঝতে পারছো। এখন হচ্ছে আমাদের পরের টপিক যাওয়ার আগে আমরা দুইটা ম্যাথ দেখবো আর দুইটা কোশ্চেন দেখবো যে এখানে আসলে কিরকম কোশ্চেন আছে। তো প্রথম কোশ্চেন, এখানে দেওয়া আছে কি আমাদের জিঙ্ক দেওয়া আছে এবং এখানে দেওয়া আছে কি প্লাম্বাম দেওয়া আছে। তো আমাদেরকে ফার্স্ট অফ অল দেখতে হবে যে এখানে আসলে কে অ্যানোড হিসেবে কাজ করবে এবং কে ক্যাথোড হিসেবে কাজ করবে। তো এখানে তুমি যদি ওই সিরিজটা ইউজ করো, তাহলে দেখবে যে আমাদের জিঙ্কটাই অ্যানোড হিসেবে থাকবে, জিঙ্কটা কি হিসেবে থাকবে, অ্যানোড হিসেবে থাকবে। আর এই আমাদের যে প্লাম্বাম, সে কি হিসেবে থাকবে, ক্যাথোড হিসেবে থাকবে। তো কোশ্চেন হচ্ছে যে আমাদের এই যে সেলটা, এই সেলটা দিয়ে আসলে কি ইলেকট্রিসিটি প্রোভাইড করা যাবে কিনা সেটা তোমাকে বলা হয়েছে ব্যাখ্যা করো, বা তোমাকে বের করতে হবে যে আসলে প্রোভাইড করা সম্ভব কিনা। তো এখানে অ্যান্সার হচ্ছে হলো হ্যাঁ সম্ভব, কারণ এটা কি একটা গ্যালভানিক সেল। গ্যালভানিক সেলের মধ্যে আমাদের এখানে কি হবে, এখানে তোমাদেরকে আসলে মেইনলি চাওয়া হয়েছে যে এই সেলটার ফাংশনটা তোমাকে বলতে হবে যে কিভাবে সে ইলেকট্রন ছেড়ে দেয়, ইলেকট্রন ছেড়ে দেওয়ার মাধ্যমে কিভাবে ইলেকট্রিসিটি প্রডিউস হয়, এগুলো আসলে তোমাকে ব্যাখ্যা করতে হবে। তো এখানে জাস্ট কি করবে, অ্যানোড হাফ সেল রিঅ্যাকশন, ক্যাথোড হাফ সেল রিঅ্যাকশন লিখবা, লিখে দিয়ে জাস্ট একটা ব্যাখ্যা দিয়ে দিব। তো এখানে কি হয় দেখো, খেয়াল করে দেখো, এখানে কিন্তু জিঙ্ক আছে, আবার এখানে কিন্তু জিঙ্কেরই একটা সলিউশন আছে, প্লাম্বামের একটা সলিউশন আছে। অ্যানোডের মধ্যে কি ঘটে, আমাদের জিঙ্ক দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে জিঙ্ক 2+ হয়, অ্যাকুয়াস। আর ক্যাথোডের মধ্যে কি ঘটে, আমাদের ক্যাথোডের মধ্যে প্লাম্বাম যেটা, সে সলিউশনের মধ্যে থাকা যে প্লাম্বাম অ্যাকুয়াস, সে কি করে দুটা ইলেকট্রন গ্রহণ করে আমাদের প্লাম্বাম তৈরি করে, এবং এই ইলেকট্রনের গায়ে কি হয়, ক্যাথোডের গায়ে লেগে থাকে। এটা হচ্ছে মেইন কথা। আর এই দুটো ইলেকট্রন যে তার কাছে পাস করতেছে, এই যে ওয়াইড দিয়ে পাস করতেছে, এই ইলেকট্রন গুলো কি করবে, আমাদের কারেন্টকে প্রডিউস করবে। তো এটার টোটাল সেল রিঅ্যাকশন কি হবে আমাদের, সেটা হচ্ছে জিঙ্ক প্লাস প্লাম্বাম 2+ অ্যাকুয়াস, সেখান থেকে জিঙ্ক 2+ অ্যাকুয়াস এবং প্লাম্বাম। এটা হচ্ছে কি টোটাল সেল রিঅ্যাকশন। আর স্পেকটেটর আয়ন বা দর্শক আয়ন, এদেরকে যদি আমি অ্যাড করি, তাহলে আমাদের কি আসবে, জিঙ্ক প্লাস প্লাম্বাম সালফেট, সেখান থেকে আসছে কি জিঙ্ক সালফেট প্লাস প্লাম্বাম। এবং এই সেলটার এক্সপ্রেশন আমরা কিভাবে লিখবো, খেয়াল করে দেখো, এখানে কি হয়েছে, অ্যানোডটা কি হয়েছে, জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হয়ে গেছে, তাই না। তো এক্সপ্রেশন হবে কি জিঙ্ক স্ল্যাশ জিঙ্ক 2+ অ্যাকুয়াস, তারপর দুইটা এরকম প্যারালাল লাইন, তারপর প্লাম্বাম 2+ অ্যাকুয়াস, সেখান থেকে স্ল্যাশ, সেটা কি হয়ে গেছে, প্লাম্বাম হয়ে গেছে। এটাই হচ্ছে কি আমাদের এক্সপ্রেশন। এখন হচ্ছে আমাদের পরের কোশ্চেন। এখানে তোমাকে কোশ্চেনে বলা হয়েছে 2 এবং 3 এদেরকে দিয়ে আসলে কি কোনো সেল রিঅ্যাকশন তৈরি করা সম্ভব কিনা, যাতে আমরা কারেন্ট প্রডিউস করতে পারি। অ্যান্সার হচ্ছে কি, অবশ্যই আমাদের কি করতে হবে, গ্যালভানিক সেল তৈরি করতে হবে। এবং গ্যালভানিক সেল করার জন্য আমাদের একটা লাগবে অ্যানোড এবং ক্যাথোড। তো এখানে যদি তুমি যদি কি বলে সিরিজটা মনে রাখো, সিরিজ থেকে যদি আমি বের করি, তাহলে আমাদের এখানে অ্যানোড কি হবে, অ্যান্সার হচ্ছে, যদি আমাদের সিরিজ দেখো, সেটা কি লিকে কানা ম্যাগাইভার এলো যেন ফিরে সোনা পাবে হায় কুলাঙ্গার হাজি আজ পেটাবে আমায়। এখানে আসলে নিকেলটা নাই, কিন্তু নিকেলটা যদি না থাকে, তুমি ধরে নিবা যে আসলে নিকেলটা কিন্তু এটা পরে আছে, বুঝতে পারছো, নিকেলটা হয়তো বা পরে আছে বা নিকেলটা আসলে মনে করো নাই। তো এখানে আসলে বলতে পারবো যে আমাদের আসলে উপরে কে থাকবে, জিঙ্ক থাকবে, কারণ এখানে একমাত্র জিঙ্কই সুইডিজের মধ্যে আছে। তাই এখান থেকে আমরা বলতে পারি যেহেতু জিঙ্ক উপরে আছে, তাহলে আমাদের জিঙ্ক কি হবে, অ্যানোড হিসেবে থাকবে।
আর নিকেলটা কি ক্যাথোড হিসেবে থাকতে হবে। কিন্তু এখানে যে এক্সপ্রেশন দিছে জিঙ্ক জিঙ্ক 2+, এটা কিন্তু কি অ্যানোড হিসেবে আছে, কিন্তু এটা কি অ্যানোড হিসেবে আছে, সরি ক্যাথোড হিসেবে আছে? অ্যান্সার হচ্ছে না, এটা কিন্তু অ্যানোড হিসেবে লিখছে। তো কারেক্ট যে এক্সপ্রেশন সেটা কি হবে, নিকেল 2+ প্লাস নিকেল। এই দুইটা হাফ সেল দিয়ে আমাদের কি করতে হবে, গ্যালভানিক সেল তৈরি করতে হবে। আশা করি বুঝতে পারছো। তো সেখানে কি হবে, আমাদের অ্যানোড সে জিঙ্ক দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে জিঙ্ক 2+ হবে, আর ক্যাথোড সেখানে কি নিকেল 2+, সে দুইটা ইলেকট্রন গ্রহণ করে আমাদের নিকেল তৈরি হবে। এবং হাফ সেল রিঅ্যাকশন কি হবে, জিঙ্ক প্লাস নিকেল 2+, সেখান থেকে জিঙ্ক 2+ প্লাস নিকেল। এবং এক্সপ্রেশন যদি লিখতে চাই, এক্সপ্রেশন কি হবে, জিঙ্ক স্ল্যাশ জিঙ্ক 2+ অ্যাকুয়াস, তারপর এখানে দুটা তারপর কি নিকেল 2+ অ্যাকুয়াস স্ল্যাশ নিকেল। এটা হচ্ছে কি আমাদের এক্সপ্রেশন। আশা করি বুঝতে পারছো। আমাদের এর পরের টপিক সেটা হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ ইলেকট্রোড, ইলেকট্রনের প্রকারভেদ। তো রিঅ্যাকশনের উপর ডিপেন্ড করে ইলেকট্রন হচ্ছে দুই প্রকার, এটা তো আমরা আগে জানছি। একটা কি অ্যানোড রিঅ্যাকশন, অ্যানোড ইলেকট্রোড, এটা কি ক্যাথোড ইলেকট্রন বা অ্যানোড তড়িৎদ্বার ক্যাথোড তড়িৎদ্বার। এটার বাইরেও আমরা স্ট্রাকচার ওয়াইজ বা গঠন ভেদে, স্ট্রাকচার বা গঠন ভেদে 5 টাইপের ইলেকট্রোড দেখতে পাই। তার মধ্যে প্রথমটা হচ্ছে মেটাল মেটাল আয়ন, মেটাল মেটালিক আয়ন ইলেকট্রোড বা ধাতু ধাতবায়ন তড়িৎদ্বার। তো এখানে কি হয়, এখানে আসলে যদি আমাদের ইলেকট্রোডটা একটা মেটাল হয়, ইলেকট্রোডটা কি হয়, মেটাল হয়, যেমন নিকেল, এবং ইলেকট্রোলাইটের মধ্যে বা তড়িৎদ্বারের মধ্যেও যদি ওই সেম মেটালটার যদি আয়ন থাকে, যেমন নিকেল 2+, এরকম যদি থাকে, তাহলে এই টাইপের আমাদের ইলেকট্রোড বা কি বলে তড়িৎদ্বারকে বলা হয়েছিল মেটাল মেটালিক আয়ন ইলেকট্রোড বা ধাতু ধাতব আয়ন তড়িৎদ্বার। আসলে এখানে ইলেকট্রোড বলতে আমরা মেইনলি পড়তেছি হচ্ছে হলো হাফ সেল পড়তেছি, মানে কি টাইপের হাফ সেল থাকতে পারে। ইলেকট্রোড এবং হাফ সেল সেম জিনিসই। মনে করো এই মেটাল মেটালিক আয়ন ইলেকট্রোডের যে হাফ সেল, তাকে আমরা কিন্তু মেটাল মেটালিক আয়ন হাফ সেলও বলবো। আশা করি এটা বুঝতে পারছো। তো যে আমাদের মেটালের যেই ইলেকট্রোড, তারই যদি আবার আয়ন আমাদের এই সলিউশনের মধ্যে থাকে, বা ওই ওই আয়নেরই যদি আমরা একটা সল্ট বা ওই আয়নের যদি একটা কম্পাউন্ড নিই, তাহলে আমরা বলবো কি এটা হচ্ছে কি একটা মেটাল মেটালিক আয়ন হাফ সেল বা ধাতু ধাতব আয়ন তড়িৎদ্বার বা অর্ধকোষ। তারপর হচ্ছে মেটাল অ্যামালগাম মেটালিক আয়ন হাফ সেল বা ধাতুর অ্যামালগাম ধাতব আয়ন অর্ধকোষ। তো এটা কি বুঝে, অ্যামালগাম বলতে বোঝায় হচ্ছিল মাঝে মাঝে আমাদের যদি অতিরিক্ত মানে কি বলে রিয়েক্টিভ কোনো ইলেকট্রোড তুমি নাও, আমরা যদি অতিরিক্ত রিয়েক্টিভ কোনো এলিমেন্ট নিই, তো দেখা যায় কি সেটা না অনেক বেশি পরিমাণে তাড়াতাড়ি ভেঙে গিয়ে আমাদের রিয়েকশনটা ঠিকমতো হতে দেয় না। তা এটাকে আমরা কি করি, ওটার সাথে বা ওই হাইলি রিয়েক্টিভ যেই মেটালটা আছে, ওই মেটালটাকে আমরা কি করি, ওই মেটালটার সাথে আমরা মার্কারি অ্যাড করি, পাউডার মার্কারি। মেটালটাও সলিড, মার্কারিটাও সলিড। তো ওদেরকে মিক্স করে আমরা একটা মিক্সচার তৈরি করি বা পাউডারের একটা মিক্সচার তৈরি করি, এবং ওই মিক্সচারটাকে আমরা কি করি, এই ইলেকট্রোড হিসেবে ইউজ করি। এই যে মার্কারির সাথে বা পারদের সাথে আমরা যে মিক্সচার তৈরি করলাম, এই মিক্সচারটাকে নাম দেওয়া হয়েছে মেটাল অ্যামালগাম। এবং এটাকে প্রকাশ করে, যেমন আমি যদি মনে করো আয়রনের সাথে যদি ইউজ করি, কারণ আয়রন হচ্ছে কি খুবই কি বলে অনেক বেশি, এটার নাম কি বলে সক্রিয় বা রিয়েক্টিভ, তাহলে আমরা এখানে বলবো যে সোডিয়াম অ্যামালগাম, NaAg। এভাবে একটা হাইফেন দিয়ে আমরা Ag লিখি। তো এই টাইপের যে সলিউশন, এবং অবশ্যই কি ইলেকট্রোলাইটের মধ্যে কি থাকতে হবে, ওইটাতে একটা আয়ন থাকতে হবে।
তো এরকম টাইপের যেই কি বলে হাফ সেল বা অর্ধকোষ, তাদেরকে আমরা নাম দিয়েছি মেটাল অ্যামালগাম মেটালিক আয়ন হাফ সেল বা ধাতুর অ্যামালগাম বা ধাতব আয়ন অর্ধকোষ। এই দুটো কিন্তু সেম, প্রথম ফার্স্ট ওয়ান মানে টাইপ 1 এবং টাইপ 2 কিন্তু সেম, জাস্ট একটার মধ্যে কি করা হইতেছে, আমাদের ইলেকট্রনের মধ্যে আমরা কি দিতেছি, অ্যামালগাম বা মার্কারি দিয়ে দিতেছি। তারপরে হচ্ছে 3 নাম্বার, মেটাল অ্যান্ড মেটালস ইনসলিউবল সল্ট হাফ সেল। ধাতু এবং ধাতুর অদ্রবণীয় লবণের অর্ধকোষ। তো এখানে আমরা আসলে কি করি, আমাদের যে মেটাল থাকবে একদম নর্মাল, মনে করো সিলভার, আমি এখানে দিলাম সিলভার, এবং আমরা কি করি এখানে ইলেকট্রোলাইট হিসেবে ইউজ করি হচ্ছে হলো, মনে করো এমন একটা সল্ট ইউজ করি যেটা কি পানিতে অদ্রবণীয় বা পানিতে মিক্স হয় না, যেমন সিলভার ক্লোরাইড AgCl। এমন যদি কিছু আমি যদি এমন একটা যদি হাফ সেল তৈরি করি, তখন আমরা এটাকে নাম দেবো হচ্ছে মেটাল অ্যান্ড মেটালস ইনসলিউবল সল্ট হাফ সেল বা ধাতু এবং ধাতুর অদ্রবণীয় লবণ অর্ধকোষ। আগেরটা যেটা প্রথমটা, এখানে আমরা যে সল্টটা ইউজ করতাম, মনে করি নিকেল ক্লোরাইড, এখানে যদি নিকেল ক্লোরাইড ইউজ করতাম সেটা কিন্তু পানির সাথে মিশতো, এই জন্য এটাকে আমরা নাম দিয়েছি মেটাল মেটালিক আয়ন ইলেকট্রোড। কিন্তু এই লবণটা যদি পানিতে না মিশে, তখন আমরা এটাকে কি নাম দেবো, মেটাল অ্যান্ড মেটালস ইনসলিউবল সল্ট হাফ সেল। আশা করি এটা বুঝতে পারছো। পরেরটা 4 নাম্বার, সেটা হচ্ছে অক্সিডেশন রিডাকশন হাফ সেল। অক্সিডেশন রিডাকশন হাফ সেল বা জারণ বিজারণ অর্ধকোষ। এই অক্সিডেশন এবং রিডাকশন হাফ সেল এটা আসলে কিছুই না, সেটা হচ্ছে আমাদের যদি মনে করো মানে এটা মানে কি বলে ব্যাখ্যা করেছি, এটার উদাহরণটা দেওয়া বেটার। মনে করো আমাদের এটা হচ্ছে হলো একটা কন্টেনার, এবং এখানে আমি এটা হচ্ছে আমাদের প্ল্যাটিনামের একটা শিট, এবং এটাকে আমরা ইলেকট্রোড হিসেবে ইউজ করতেছি। এবং আমি যদি এখানে এই কন্টেনারে ইলেকট্রোলাইট হিসেবে Fe2+ মানে আয়রনের যদি একটা দিই, সলিউশন দিই, মনে করো আমি Fe2+ এর সলিউশন দিলাম, আবার এখানে যদি আমি আবার Fe3+ এর সলিউশন দিই, মানে একই এলিমেন্টের দুইটা অক্সিডেশন নাম্বার বা দুইটা জারণ সংখ্যার আমরা যদি সলিউশন দিই, তাহলে আমরা এটাকে কি বলবো, অক্সিডেশন রিডাকশন হাফ সেল বা জারণ বিজারণ অর্ধকোষ। আর 5 নাম্বার হচ্ছে গ্যাস হাফ সেল বা গ্যাসীয় অর্ধকোষ। তো গ্যাস হাফ সেল বা গ্যাসীয় অর্ধকোষের মধ্যে আমরা আসলে ইলেকট্রোলাইট হিসেবে বা তড়িৎদ্বার বা সলিউশন হিসেবে আসলে আমরা গ্যাস ইউজ করি, এটাই হচ্ছে আমাদের গ্যাসিয়াস হাফ সেল। এবং এই টাইপের ইয়ে হচ্ছে কি, যেমন হচ্ছে হলো আমাদের হাইড্রোজেন গ্যাস, এক্সাম্পল হচ্ছে হাইড্রোজেন হাফ সেল বা হাইড্রোজেন ইলেকট্রোড, H2 ইলেকট্রোড। তো এখানে যদি আমাদের মনে করো কি বলে এটার নাম হচ্ছে, মনে করো আমরা যদি হাইড্রোজেনের অ্যানোড আঁকি, হাইড্রোজেনের অ্যানোড হাফ সেল, অ্যানোডের মধ্যে কি করে, সে ইলেকট্রন ছেড়ে দেয়। তো আমাদের এখানে কি হবে, প্লাটিনাম H2 গ্যাস স্ল্যাশ H+ অ্যাকোয়াস। আর সে যদি ইলেকট্রন গ্রহণ করে বা ক্যাথোড হয়, তখন আমরা কি করব, H+ অ্যাকোয়াস এবং আমাদের কি H2 গ্যাস প্লাটিনাম সলিউশনের মধ্যে চলে যায়, এই জন্য অ্যাকোয়াস দিচ্ছি। এবং আমরা এখানে ইলেকট্রোড হিসাবে প্লাটিনাম ইউজ করে বলে কমা দিয়ে আমরা প্লাটিনাম লিখতেছি। আশা করি এটা বুঝতে পারছি। এগুলো আর কি জানো, এখন বেশি ডিটেলস দিচ্ছি না, কারণ এগুলো আরো বেশি ডিটেলস জানবা হচ্ছে তোমরা ইন্টারের মধ্যে। পরের টপিক ড্রাই সেল, যেটা খুবই তোমরা ক্লাস 8-এও পড়ে আসছো। এই ড্রাই সেলটা হচ্ছে আমাদের একটু ইন্টারেস্টিং, কারণ আমরা এখানে ইলেকট্রোলাইট হিসেবে যেটা ইউজ করব, ইলেকট্রোলাইট হিসেবে আমরা যেটাকে ইউজ করি সেটা আসলে না সলিউশন না গ্যাস, সেটা হচ্ছে একটা পেস্ট।
আমরা যে টুথপেস্ট দেখছো না, টুথপেস্ট, ওইরকম টুথপেস্টের মতো একটা পেস্ট বা কাই, বাংলাতে বলে এটাকে কাই। এবং এখানে পেস্ট হিসেবে আমরা ইউজ করি ম্যাগনেসিয়াম অক্সাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড, জিঙ্ক ক্লোরাইড এবং ডিস্টিলড ওয়াটার বা পাতিত পানি। ডিস্টিলেশন তো আমরা পড়ছিলাম তাই না, ক্লাস চ্যাপ্টার 2 এর মধ্যে। সেই ডিস্টিলড ওয়াটার বা পাতিত পানির এদের একটা মিক্সচার বা একটা পেস্ট আমরা ইলেকট্রোলাইট হিসেবে ইউজ করি। এই যে আমাদের তো এখানে কি বলে স্ট্রাকচারটা দেয়া আছে, এই যে এখানে আমরা ওই পেস্টটা দিয়ে দিই। এই যে এখানে আমরা ওই পেস্টটা দিয়ে দিই। এবং এই যে মাঝে যে কালো জিনিসটা, এটা হচ্ছে কি আমাদের কার্বন রড। এটা হচ্ছে কি আমাদের কার্বন রড। এবং এই কার্বন রডটাই আমাদের ক্যাথোড হিসেবে ইউজ হয়। এবং এই কার্বন রডের উপর আমরা কি করি, কার্বন রডের চারপাশে আমরা এই পেস্ট গুলা লাগাই দিই, কাইন্ড অফ অনেকটা এরকম। মনে করো এই যে আমাদের রড, খুবই বাজে একটা রড আঁকলাম, একটু সুন্দর কি, এই যে কার্বন রড, এই রডের চারপাশে এই যে এইভাবে আমরা কি করব, এই পেস্টটা এইভাবে লাগাইতে থাকবো, এই যে লাগাই দিব। হোপফুলি বুঝতে পারছো কিভাবে বলতেছি। তো এখানে এই রড গুলোর মধ্যে আমরা কি করি, এই যে কার্বন যে রডটা আছে, এই রডের চারপাশে আমরা এই পেস্টটা লাগাই দিই। লাগানোর পর আমরা কি করি, জিঙ্কের একটা, ধরো জিঙ্কের একটা এরকম শীট এভাবে পেঁচাই দিই তার চারপাশে। জিঙ্কের একটা শীট আমরা পেঁচাই দিই বা জিঙ্কের একটা কোটিং দিই। এবং এই জিঙ্কের কোটিংটাই তোমরা চিনতে পারবা যদি তোমরা কেউ যদি মানে বেশিরভাগ তো করে আসছো, সেটা হচ্ছে ব্যাটারির যদি ওই র্যাপিংটা সরাই ফেলো, তাহলে দেখবা কি সিলভার কালারের কিন্তু একটা জিনিস আছে, সিলভার কালার দেখা যায়। ওই সিলভার কালারের যে পুরো জিনিসটা না, এটা আসলে হচ্ছে কি জিঙ্কের একটা, মনে করো কি বলে, কোটিং বা জিঙ্কের একটা আবরণ। তো এই যে জিঙ্কের আবরণ, সেটা হচ্ছে এই যে এটা, এটা হচ্ছে সেই জিঙ্কের আবরণ। এই যে সবুজ যেটা আমি দাগ দিচ্ছি, এটা হচ্ছে জিঙ্কের আবরণ। এবং এরা, এই জিঙ্কের যে আবরণটা, এটাই আমাদের অ্যানোড হিসেবে কাজ করে। এই ব্ল্যাক জিনিসটা ক্যাথোড হিসেবে কাজ করে এবং এই জিঙ্কের যে কোটিংটা সেটা অ্যানোড হিসেবে কাজ করে। এবং আমরা এই যে লাল যে জিনিসটা দেখতেছো, এটা হচ্ছে হলো ওই র্যাপিংটা, বা র্যাপিংও না, ওটা হচ্ছে কি তোমরা যে ওই যে কি বলে, দেখবে যে ফার্স্ট অফ অল ওই যে সিলভার কালারের যে পুরো একটা ইউনি বডি, সেটা পাওয়ার আগে কিন্তু তোমাদেরকে একটা লোহার কিন্তু একটা যে একটা কিন্তু জিনিসটাকে সরাতে হয়, বা লোহার একটা ইয়াকে খুব শক্ত করে কষ্ট করে কেটে তারপর বের করতে হয়। ওই যে লোহার যে র্যাপিংটা, ওই লোহার বা আয়রনের যে র্যাপিং, ওই র্যাপিংটাই হচ্ছে কি এই লাল জিনিসটা। আর এই যে এইগুলা ক্যাপ, এই ক্যাপ গুলো তোমরা জানো কোনগুলা, ওই যে যখন র্যাপিংটা খুলে ফেলো দেখবা কি দুই পাশ থেকে দুইটা ক্যাপ পড়ে গেছে, এই ক্যাপ গুলো হচ্ছে এগুলো। আর এখানে যে ওয়াশার এবং সিল, এই যে ওয়াশার এবং সিল এখানে দেওয়া আছে, এই ওয়াশার এবং সিলের কাজ হচ্ছে আমাদের যে অ্যানোড এবং ক্যাথোডের যে রিয়েকশন হয়, এই রিয়েকশনে গ্যাস তৈরি হয়, ওই গ্যাসটা যাতে লিক না হয়, ওই লিকটা না করার জন্য আমরা এই ওয়াশার এবং সিল ইউজ করি। এবং এই গ্যাসগুলো আসলে খুবই কার্সিনোজেনিক বা ক্যান্সার সৃষ্টিকারী গ্যাস বা খুবই ক্ষতিকর গ্যাস হওয়াতে ওগুলো যাতে কোনোভাবে হিউম্যান টাচের কাছেও না আসতে পারে, এটার জন্য মেনলি আমরা কি করি, এই ওয়াশার এবং সিলটাকে ইউজ করি। আশা করি বুঝতে পারছো। তো এখানে আমাদের রিয়েকশনটা কি হবে সেটা যদি আমরা লিখি, ফার্স্ট অফ অল আমাদের অ্যানোডের মধ্যে, যেহেতু অ্যানোড কি আমাদের জিঙ্কের যে আবরণটা, তো অ্যানোডের মধ্যে আমাদের জিঙ্ক, সে কি করে দুটো ইলেকট্রন ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে জিঙ্ক 2+ হিসেবে থাকে। এবং আমাদের ক্যাথোডের মধ্যে আমাদের ইলেকট্রোলাইট কারা, ইলেকট্রোলাইট হচ্ছে কিন্তু এরা ম্যাঙ্গানিজ অক্সাইড, অ্যামোনিয়াম প্লাস এরা। তাই এরাই কিন্তু আমাদের কি করে ক্যাথোডের মধ্যে সেই রিডাকশনটা ঘটায়। তো এখানে কি আছে, 2 অ্যামোনিয়াম প্লাস এবং আমাদের ম্যাঙ্গানিজ অক্সাইড, এরা কি করে দুটা সেই ইলেকট্রন গ্রহণ করে, গ্রহণ করার মাধ্যমে আমাদের অ্যামোনিয়া ডাইম্যাঙ্গানিজ ট্রাইঅক্সাইড তৈরি করে, Mn2O3, এবং পানি তৈরি করে। এই যে অ্যামোনিয়া, এটা কিন্তু গ্যাস এবং এটাই কিন্তু আমাদের ক্ষতিকর গ্যাস। এবং আমি যদি টোটাল সেল রিয়েকশন দেখি, তাহলে কি আসে, জিঙ্ক +2 অ্যামোনিয়াম +2 ম্যাঙ্গানিজ অক্সাইড, সেখান থেকে দুইটা অ্যামোনিয়া আছে না, জিঙ্ক 2+, 2 মোল অ্যামোনিয়া গ্যাস,
প্লাস ম্যাঙ্গানিজ ডাইম্যাঙ্গানিজ ট্রাইঅক্সাইড প্লাস পানি। এটা হচ্ছে টোটাল সেল রিঅ্যাকশন, এবং এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষার মধ্যে আসে, এটা মুখস্থ রাখিও। আশা করি বুঝতে পারছো। তারপরে আমাদের লাস্ট টপিক নিউক্লিয়ার রিঅ্যাকশনস। এটা তোমাদের চ্যাপ্টারে আগের চ্যাপ্টারগুলোতে অনেক ভালোভাবে বুঝেছিলাম, এই জন্য এটা হালকা একটা আইডিয়া দিব। সেটা হচ্ছে নিউক্লিয়ার রিঅ্যাকশন কি ছিল, যে সকল রিঅ্যাকশনে আমাদের আসলে কেমিক্যাল রিঅ্যাকশন আমরা নিউক্লিয়ার যে নিউক্লিয়াস যেটা আছে আমাদের কোন একটা অ্যাটমের, সেটাকে আমরা চেঞ্জ করি বা সেটাকে আমরা ডিফারেন্ট করে ফেলি, সেটাই হচ্ছে আমাদের নিউক্লিয়ার রিঅ্যাকশন, যেটা আমরা ডেফিনেশনের মধ্যে লিখে রাখছি। এবং এই যে নিউক্লিয়ার রিঅ্যাকশন, এটা দুই প্রকার, একটা হচ্ছে ফিশন, নিউক্লিয়ার ফিউশন, আর এটা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন। তো নিউক্লিয়ার ফিউশন কি, ফিশন কি? নিউক্লিয়ার ফিউশন হচ্ছে যেই রিঅ্যাকশনে আমরা করি কি, বড় একটা মনে করো আমাদের বড় একটা অ্যাটম থাকে বা নিউক্লিয়াস থাকে, মনে করি যে বড় নিউক্লিয়াস, এই বড় নিউক্লিয়াসকে আমরা একটা নিউট্রন দিয়ে ধাক্কা দিই, এবং নিউট্রন দিয়ে ধাক্কা দেওয়ার কারণে আমাদের দেখা যায় কি নিউক্লিয়াসটা, বড় নিউক্লিয়াসটা ভেঙে যায়, দুইটা বড় বড় নিউক্লিয়াসে, ছোট ছোট নিউক্লিয়াসে ভাঙে, যে দুইটা ছোট ছোট নিউক্লিয়াসে ভাঙে, একটু বড় দিই, এবং আমাদেরকে আরো কিছু কিছু নিউক্লিয়াস বের হয়। এটাই হচ্ছে হলো আমাদের নিউক্লিয়ার ফিশন, যে বড় একটা নিউক্লিয়াসকে আমরা ভেঙে ছোট ছোট নিউক্লিয়াসে পরিণত করবো। তো এই যে ছোট নিউক্লিয়াস, এখান থেকে মনে করো এই যে আমি একবার যে ভাঙলাম, তো এখান থেকে দেখা যায় কি আমাদের তিনটা নিউক্লিয়াস বের হয় প্রতি রিয়েকশনে। তো দেখা যায় কি এই যে তিনটা নিউক্লিয়াস আসছে, এই তিনটা নিউক্লিয়াস আবার এই সেম বড় বড় যে নিউক্লিয়াস আছে এদেরকে আবার ধাক্কা দেয়, ধাক্কা দেওয়ার কারণে আবার ভেঙে যায়, আবার এদের প্রত্যেকটা ক্ষেত্রে তিনটা করে নিউক্লিয়াস বের হয়, এবং এই নিউক্লিয়াস গুলো, সরি নিউক্লিয়াস না, নিউট্রন, মাই ব্যাড, এটা সবাই হচ্ছে নিউট্রন, নিউট্রন দিয়ে ধাক্কা দিই এবং এরকম ছোট ছোট নিউট্রন পাই। ওই নিউট্রন গুলোই আবার কি বড় বড় অন্যান্য যে নিউক্লিয়াস আছে তাদেরকে আবার ধাক্কা দিয়ে আবার তিনটা নিউট্রন তৈরি করে, ওই নিউট্রন গুলো আবার ধাক্কা দেয়। তো খেয়াল করতেছে এটা কিন্তু একটা চেইন রিয়েকশন, এটা খালি ঘটতেছে ঘটতেছে ঘটতেছে। এই জন্য এই রিয়েকশনটাকে একটা নাম দেওয়া হয়েছে, এটাও কিন্তু এক ধরনের আমরা কি বলি, চেইন রিয়েকশন বলি, নিউক্লিয়ার চেইন রিয়েকশন। চেইন রিয়েকশন মানে কি, যে রিয়েকশন একবার শুরু হলে খালি ঘটতে থাকে, অটোমেটিক ঘটতে থাকে। তো এই নিউক্লিয়ার যে ফিশন, এটা যদি আমরা একটা এক্সাম্পল লিখতে চাই, তো সেই এক্সাম্পলটা কি হবে? পপুলার এক্সাম্পল হচ্ছে ইউরেনিয়াম, ইউজ করি আমরা 92 232, এটাকে একটা নিউট্রন দিয়ে আমরা ধাক্কা দিই, ধাক্কা দেওয়ার কারণে ছোট ছোট বেরিয়াম এবং ক্রিপ্টন তৈরি হয়, বেরিয়াম, ক্রিপ্টন, 141 এবং 92, এবং তিনটা নিউট্রন পাই আমরা, এবং প্লাস অনেক পরিমাণে এনার্জি, ভেরি মাচ এনার্জি, অনেক বেশি এনার্জি পাই, শক্তি। এটা হচ্ছে কি আমাদের রিয়েকশন। এই যে তিনটা নিউট্রন, এই তিনটা নিউট্রন আবার কি করে, আরেকটা ইউরেনিয়াম কে তারা কি করে ধাক্কা দেয়, এরকম তিনটা ইউরেনিয়ামকে সে কি করে ধাক্কা দিবে, এভাবে কি আমাদের রিয়েকশনটা চলতে থাকবে। এবং প্রতি স্টেপে আমরা যে এনার্জিটা পাই, এই এনার্জিটাকে আমরা নিউক্লিয়ার প্ল্যান্টে ইলেকট্রিসিটি প্রডিউস করার জন্য ইউজ করি। আশা করি এটা বুঝতে পারছি। তারপর আমাদের পরেরটা নিউক্লিয়ার ফিউশন। তো নিউক্লিয়ার ফিউশনে আমরা কি করি, তার উল্টা, আগে কি করতাম কি, বড়টাকে ভেঙে ছোট ছোট তৈরি করতাম, এখানে আমরা কি করি, ছোট ছোট নিউক্লিয়াসকে একত্রে করে বড় একটা নিউক্লিয়াস তৈরি করি। যেমন হাইড্রোজেন, দুটো একটা আইসোটোপ আছে, হাইড্রোজেন 1 2, ডিউটেরিয়াম এবং ট্রিটিয়াম। এদেরকে আমি অ্যাড করলে আমরা পাই হচ্ছে হলো হিলিয়াম পাই, যেটা কিন্তু হাইড্রোজেন থেকে বড়, এবং এটার কারণে একটা নিউট্রন বের হয় এবং প্রচুর পরিমাণে এনার্জি রিলিজ হয়। এই যে যে এনার্জি রিলিজ হয়, এই এনার্জিটা কিন্তু আমাদের ফিশনের থেকেও একটু বেশি হয়। এবং এই যে আমি যে রিয়েকশনটা লিখলাম, এই রিয়েকশনটা হাইড্রোজেন বোমের প্রিন্সিপাল বা হাইড্রোজেন বোম, এটার উপরই তৈরি করা হয়েছে। এই যে নিউট্রন, এই নিউট্রনটাই কিন্তু আবার আরেকটা হাইড্রোজেনকে ধাক্কা দেয়, ধাক্কা দেওয়ার কারণে দুটো হাইড্রোজেন একটা একটার সাথে কলাইড করে, কলাইড করার কারণে যুক্ত হয়ে যায়, আরেকটা নিউট্রন তৈরি হয়, আরেকটা হাইড্রোজেন যুক্ত হয়, এভাবে করতে থাকে, এভাবে একটা সাইকেল চলতে থাকে, এবং এই সাইকেল চলতে চলতে প্রচুর পরিমাণে এনার্জি তৈরি হয়। আশা করি এটা বুঝতে পারছি। তো এই ছিল আমাদের এই চ্যাপ্টারের বাকি পার্টগুলো। তো এই চ্যাপ্টারে এর বাইরে আর কিছু আসবে না। আমরা যা যা পড়লাম, আমরা ফার্স্ট অফ অল পড়লাম হচ্ছে হলো অ্যাপ্লিকেশন পড়লাম, অ্যাপ্লিকেশনের তিনটা রিয়েল লাইফ দেখলাম, তারপর আমরা গ্যালভানিক সেল পড়লাম, তার মধ্যে আমরা স্ট্রাকচার ফাংশন পড়লাম,
তারপর হাফ সেল বুঝলাম, তারপরে আমরা সল্ট ব্রিজ বুঝলাম, ড্যানিয়েল সেল বুঝলাম, তারপরে আমরা কি বুঝলাম, ফাংশনস অফ সল্ট ব্রিজ, কোয়ালিফিকেশন অফ সল্ট ব্রিজ, এসব দেখলাম। এক্সপ্রেশন কিভাবে লিখতে হয় সেটাও দেখলাম। তারপর আমরা দেখলাম হচ্ছে দুটা কিভাবে কোশ্চেন কিভাবে আসে সেগুলোও দেখলাম। তারপর আমরা দেখলাম কি ইলেকট্রোড বা হাফ সেলের টাইপস। তারপর আমরা দেখলাম ডাইসেল এবং নিউক্লিয়ার রিঅ্যাকশন। তো কোনো যদি আজকে যা যা পড়াইলাম এগুলোতে যদি কোনো ধরনের প্রবলেম থাকে তাহলে ভাইয়াকে জানাও, আইদার হোয়াটসঅ্যাপে নাহলে ভাইয়াকে ক্লাসে জানাও। আজকের জন্য এইটুকু।